আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন এবং দিবেন, সব কোর্সের জন্যই আজকের আলোচনাটা আমার মনে হয় উপযোগী হবে। আমাদের আজকের মূল প্রতিপাদ্য হচ্ছে ৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম আমরা খুব শীঘ্রই ৪১তম বিসিএস লিখিত প্রোগ্রাম শুরু করব এবং সেই বিষয়ে আমরা আরো আগে নভেম্বরে শুরু করার আমাদের একটা ফেসবুক ডিক্লারেশন ছিল। বিভিন্ন কারণে আমাদের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা আজকে চেষ্টা করব, যেহেতু ৪১তম বিসিএস তো বটেই, এটা হলো সার্কুলারের পরে সবাই দরখাস্ত করলেন, জমা দিলেন। এই বছরের মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল, বিভিন্ন কারণে মূলত করোনা পরিস্থিতি আমাদেরকে একটু পিছিয়ে রেখেছে। আমরা পরীক্ষাটা শুরু করে এখনো পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষাটা হয়নি ৪১তম বিসিএস এর। এর মধ্যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়নি, এর মধ্যে পরবর্তী দুইটা বিসিএস পরীক্ষার সার্কুলার হয়ে গেছে। একটা হচ্ছে ৪২তম বিসিএস স্পেশাল বা বিশেষ বিসিএস ফর ফিজিশিয়ানস, আর একটা হচ্ছে ৪৩তম বিসিএস এর সাধারণ বিজ্ঞপ্তি, যেটা সাধারণ বিসিএস এর বিজ্ঞপ্তি, সেটাও হয়ে গেছে। এখন বিষয়টা দাঁড়ালো, আমরা একই সাথে যারা ডাক্তার বন্ধুরা আছেন ওরা ৪১তম বিসিএস প্রার্থী, ৪২তম বিসিএস প্রার্থী, আবার একই সাথে ওরা ৪৩তম বিসিএস প্রার্থী। আবার যারা ডাক্তার নন তারা ৪১তম বিসিএস প্রিলিমিনারি প্রার্থী, আবার ৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রার্থী। আবার অনেকেই আছেন যারা গ্রাজুয়েশন পর্যায়ে করোনার কারণে গ্রাজুয়েশন ফোর্থ ইয়ারের কয়েকটা পরীক্ষা শেষ করেছে, কিন্তু ২-৩টা পরীক্ষা বাকি রয়ে গেছে, তারা আবার আটকে গেল, তারা ৪২ও দিতে পারবে না স্পেশাল হওয়ার কারণে, আবার ৪৩তম বিসিএস পরীক্ষাও দিতে পারবে না ডিউ কজ অফ তাদের অনার্স এর পরীক্ষা, গ্রাজুয়েশন ফোর্থ ইয়ারের পরীক্ষা তারা কমপ্লিট করতে পারেনি। এইরকম একটা সিচুয়েশনে আমাদের বর্তমানে আজকের আলোচনা হচ্ছে। একদিক থেকে একটা কিছুটা হতাশা ব্যঞ্জক এই অর্থে যে আমরা অনেকেই প্রায় বছর খানেক হতে চললো আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস গুলোতে অংশ নিতে পারিনি। আমরা কোনো পরীক্ষায় গত মার্চ থেকে শুরু করে এই অবধি আমরা কোনো বড় ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, নিয়োগ পরীক্ষা এখনো পর্যন্ত পরিচালনা করতে আমরা জাতীয়ভাবে আমরা সক্ষম হইনি করোনা পরিস্থিতির কারণে। এখন সর্বশেষ একটা আশার প্রদীপ জ্বলে উঠেছিল, সেটা হচ্ছে 5টি ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যে কতগুলো সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা, সমন্বিত যে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল আগামীকাল 5 ডিসেম্বর, আমরা গত 2-3 দিন আগে জানলাম হঠাৎ করে সেই পরীক্ষাটাও করোনার প্রাদুর্ভাব আবার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পরীক্ষাটা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ আমরা বড় ধরনের কোনো পরীক্ষায় বেশ কিছুদিন করে অংশগ্রহণ করতে পেরে উঠিনি, এবং ভবিষ্যতেও আগামী 2-1 মাসে যে বড় একটা পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেই সম্ভাবনা আমাদের কাছে খুব একটা উজ্জ্বল নয়। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আমরা কি ৪১তম বিসিএস এর জন্য খুব সিরিয়াসলি ফাইট করব, না ৪০তম বিসিএস এর ভাইবার জন্য প্রিপারেশন নিব, না ৪২তম বিসিএস এর জন্য, না ৪৩তম বিসিএস এর জন্য? এটা হচ্ছে একটা অচল অবস্থা বা অনিশ্চিত দিক। আবার একটা আশার দিক হলো, আমরা যারা বিসিএস ক্যাডার অফিসার হওয়ার স্বপ্নে বিভোর, আমরা যারা বিসিএস ক্যাডার অফিসার হিসেবে নিজেদের ক্যারিয়ার গঠন করতে চাই, তাদের জন্য এটা অনেক বেশি আশাব্যঞ্জক একটা খবর। একই সাথে তারা কয়েকটা বিসিএস একটা প্রক্রিয়ার মধ্যে আছে। 38তম বিসিএস এর ক্যাডার অফিসাররা যারা রিকমেন্ডেড, যাদের স্বাস্থ্য পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তারা সামনে নিয়োগের অপেক্ষায় আছেন। 40তম বিসিএস এর যারা লিখিত পরীক্ষা দিয়েছে তারা রেজাল্টের জন্য ওয়েট করছে, সামনে ভাইবা ফেস করবে। আবার 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীরা সামনে পরীক্ষার জন্য ওয়েট করছে। 42তম সার্কুলার হয়ে গেছে, আগামী 2 দিন পরে ওদের অলরেডি দরখাস্ত আহ্বান শুরু হয়ে গেছে। এবং 43তম বিসিএস প্রার্থী যারা, তারা পুরো জানুয়ারি মাস, ডিসেম্বরের 31 থেকে শুরু করে জানুয়ারি মাস পুরোটাই তারা দরখাস্ত করতে পারবে। এবং সেখানে একটা তাৎপর্যপূর্ণ দিক হলো, পাবলিক সার্ভিস কমিশন যদিও 41তম বিসিএস এর কোনো অফিসিয়াল ডেট ঘোষণা করেনি প্রিলিমিনারি পরীক্ষার, কিন্তু 43তম বিসিএস সম্ভাব্য মার্চে হতে পারে এরকম একটা ধারণা দিয়ে রেখেছে। এখন আমাদের অনেকের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে, একটা দ্বিধা কাজ করে, কনফিউশন কাজ করে, আসলে আমি কোনটার ক্যান্ডিডেট। আমরা গত কয়েকদিনে বিশেষ করে 42তম এবং 43তম বিসিএস এর সার্কুলার হওয়ার পর অনেকের কাছ থেকে কয়েকটা প্রশ্ন পেয়েছি, কমন প্রশ্ন পেয়েছি। আমরা যারা 41 তারা কি
কোনটা আগে হবে, 42 না 43, এই ধরনের বিভিন্ন ধরনের, এটা যারা আমরা পরীক্ষার্থী, যারা আমরা বিসিএস ক্যাডার হতে অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, তাদের মধ্যে এই কনফিউশনটা, এই দ্বিধাটা এবং এক ধরনের প্রকারান্তরে এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে বন্ধুরা, আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অনিশ্চয়তা অবশ্যই ইনশাআল্লাহ একদিন কেটে যাবে। আমরা এখন অনেকেই মনে করছে শীতের সিজনের কারণে করোনার পরিস্থিতিটা আরেকটু বেড়ে যাচ্ছে, প্রাদুর্ভাবটা আরেকটু বেড়ে যাচ্ছে, কিন্তু শীতের পরে তো আবার বসন্ত আসবেই। আমাদের কবিরা বলে গেছেন, সাহিত্যিকরা বলে গেছেন, দার্শনিকরা বলে গেছেন, শীতের শেষে বসন্ত আসবে। যেভাবে হোক, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, আমাদের এই অবস্থা ইনশাআল্লাহ অবশ্যই অবসান হবে এবং আমরা সবাই আমাদের স্বাভাবিক জীবনে ফেরত যাব। আমরা আমাদের স্বাভাবিক যে পরীক্ষা জীবন, আমাদের যে পরীক্ষা প্রস্তুতি, আমাদের যে প্রফেশনাল লাইফ, এই সমস্ত বিষয়গুলো আবার অচিরেই নর্মাল হবে, এই আশা আমরা রাখি। আমাদের জাতীয় পর্যায়েও সেরকম আশা রাখে, না হলে তো ফেব্রুয়ারিতে সম্ভাব্য 42তম বিসিএস এবং মার্চে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে একটা ধারণা দিত না। এখানে আমাদের যে কাজটা করতে হবে, খেয়াল করবেন, পরীক্ষার্থী হিসেবে আমরা অনেক দুই ধরনের ক্যান্ডিডেট থাকি। কিছু হচ্ছে আশাবাদী ক্যান্ডিডেট আর কিছু হচ্ছে নৈরাজ্যবাদী, নিরাশাবাদী ক্যান্ডিডেট। আমাদের আসলে যাবতীয় আলোচনা হচ্ছে আমরা যারা আশাবাদী ক্যান্ডিডেট তাদের জন্য। আবার যারা বিভিন্ন কারণে, অবস্থাগত কারণে একটু কিছুটা ফ্রাস্ট্রেটেড, হতাশ অথবা একটু মনোকষ্টের মধ্যে আছেন, তাদের সবাইকে আমি বলবো আপনারা আশাবাদীর দিক থেকে প্রজ্বলিত করে আশাবাদীর যে চিন্তাটা সেটা গুরুত্বের সাথে নিয়ে আপনি অগ্রসর হয়ে যান। বিসিএস ক্যাডার অফিসার হওয়ার দৌড়ে আমার মনে হয় এই যে আমাদের একটা অন্ধকার সময় যাচ্ছে, আমাদের যে একটা ডার্ক পিরিয়ড যাচ্ছে, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার ডেট নাই, এর মধ্যে আপনি দেখেন হঠাৎ করে সার্কুলার হয়ে গেছে। আমরা ওয়েট করছিলাম 42তম বিসিএস এর সার্কুলারের জন্য, আমরা একসাথে মেঘ না চাইতেই বৃষ্টির মতো, যেখানে আজকে থেকে জাস্ট এক সপ্তাহ আগেও একটা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যেই ছিল, অনিশ্চয়তার মেঘে ভরা ছিল 43তম তথা নেক্সট সাধারণ বিসিএস পরীক্ষাটা সার্কুলার কবে হতে পারে। এখানে পাবলিক সার্ভিস কমিশন আমার মনে হয় বৃহত্তর ছাত্র সমাজের ক্যারিয়ার প্রত্যাশী, জব এক্সপেক্টেন্ট যারা আছেন, তাদের কথাটা চিন্তা করে 43তম বিসিএস প্রিলিমিনারি সার্কুলারটা দিয়েছেন এবং সেখানে কখন বরখাস্ত করা হবে সেই ডেটটাও দিয়ে দিয়েছেন। এখন আমাদের কাজ কি? আমাদের মধ্যে আমরা যারা পরীক্ষার্থী, একটা অংশ আছি যারা হতাশ হয়ে সব ছেড়ে দিয়ে লুজ হয়ে আমরা অপেক্ষা করব। আবার আমাদের মধ্যে এমন একটা অংশ আছি যারা এই সময়টাকে, অন্যরা যখন হতাশার মধ্যে নিমজ্জিত, অনেকেই যখন ডিলেমে দিয়ে আছে, সেই সময় একটা অংশ আছে যারা খুব স্ট্রংলি চুপকে চুপকে নিজেরা নিজেদের প্রস্তুতিকে সাধিত করছে। তারা পরবর্তী যে রেস হবে, পরবর্তী যে বিসিএস পরীক্ষা হবে, পরবর্তী যে বিসিএস পরীক্ষার প্রতিযোগিতা হবে, সেখানে নিজেকে প্রস্তুত রাখার জন্য। মনে রাখবেন, বুদ্ধিমানদের কাজ হচ্ছে সুযোগের জন্য অপেক্ষা করা, এবং এই সুযোগের একটা মহা সুযোগময় মুহূর্তে আমাদের এই জন্য আছে, আমরা যারা আশাবাদী, আমরা যারা এটা কি বলবো, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই সবকিছুকে, এবং এটা কি বলবো, আশাহীন সময়ও যারা আমরা আশা নিয়ে বেঁচে থাকতে চাই, তাদের জন্য আমি বলবো, আমি মার্চ ফরওয়ার্ডের বন্ধুদেরকে এবং যারা ফেসবুক লাইভে হওয়ার কারণে আজকের প্রোগ্রাম যারা শুনছেন তাদের সকলকেই বলবো, আপনারা সিরিয়াস থাকবেন, আপনারা প্রস্তুতির মধ্যে থাকেন। এই অমানিসা, এই অন্ধকার সময় কেটে যাবে, আমরা ইনশাআল্লাহ স্বাভাবিক সময়ে যাব, এবং স্বাভাবিক সময়ে গিয়ে পৌঁছানোর পর যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হবে, বিশেষ করে আমাদের গভর্নমেন্ট সেক্টরে, স্পেশালি বলতে গেলে আমাদের বিসিএস এর কথা আমরা বলতে পারি, ব্যাংক জবের কথা আমরা বলতে পারি, তারা যেন প্রথম সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। মনে রাখবেন, যারা প্রথম সুযোগটা কাজে লাগাবেন তারা কিন্তু তাদের ভবিষ্যৎটা খুব একটা আনন্দের মধ্যে, একটা স্বাভাবিকভাবে অতিবাহিত হতে পারে। কিন্তু যারা এটাকে ঢিলেমির সাথে নেবেন, যারা খুব সিরিয়াস থাকবেন না, প্রস্তুতি নেবেন না, নিজের প্রস্তুতি সম্পর্কে সচেতন থাকবেন না, তারা যদি একটা সুযোগ মিস করেন, নেক্সট একটা সুযোগ মিস করেন, আপনার অনেকগুলো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমি মানে বিসিএস প্রার্থী যারা, তাদেরকে নিয়ে অনেকদিন কাজ করার প্রেক্ষাপটে আমার অভিজ্ঞতা যেটা বলে, আমি যেটা বলতে চাই, আমি যেটা ভাবতে চাই, আমি যেটা এটা কি চিন্তা করতে চাই, সেটা হচ্ছে আপনি যারা 41তম বিসিএস প্রার্থী, যারা 40তম বিসিএস প্রার্থী, যারা ওয়েট করছে ভাইবার জন্য, তাদের সেরকম একটা সুযোগ আছে 41তম বিসিএস পরীক্ষায় ভালো করার। আবার যারা 41-এর পরীক্ষা নিচ্ছেন, তারা এই প্রস্তুতি দিয়ে 43তম বিসিএস এর প্রিপারেশন নিতে পারবেন, অথবা 42তম বিসিএস এর প্রিপারেশন নিতে পারবেন।
এখন আপনাকে ডিসাইড করতে হবে, আপনি নিজেই ক্যাডার অফিসার হবেন, আপনি হয় এই পরীক্ষায় সফল হবেন অথবা ব্যর্থ হবেন, তো আপনি। সুতরাং ডিসিশন ইজ ইয়োর্স, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি এর ভিতরে নিজেকে প্রস্তুত রাখবেন। ইফ চান্স কামস, যদি সুযোগ আসে সেটাকে আপনি কাজে লাগাবেন, অথবা আপনি সুযোগ আসলে সেটা মিস করবেন। আমার মনে হয় যারা জ্ঞানী এবং যারা বুদ্ধি রাখেন তারা সুযোগ আসলে সেই সুযোগটা কাজে লাগানোর জন্য ইউজ করবেন। এবং সেজন্য আমি মার্চ ফরওয়ার্ডের আমাদের প্রতিটি তরুণ তরুণী ভাই বোনদের বলবো, অবশ্যই আমাদের এই সময়টা কেটে যাবে, আমরা এটা অচিরেই স্বাভাবিক সময় ইনশাআল্লাহ চলে আসবো, আল্লাহ আমাদের সহায় হন। আমরা নিজেরাও চেষ্টা করি, সচেতন থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, সরকারের নির্দেশনাগুলো আমরা মেনে চলি, এবং করোনার মধ্যে এই যে বাইরে বের হওয়ার যে কাজগুলো আমাদের অনেক সীমিত হয়ে আসছে বিভিন্ন কারণে, এটাকে আমরা একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়ে রাখি। মনে রাখবেন প্রত্যেকটা থ্রেটের মধ্যে আমার একটা সম্ভাবনা লুকিয়ে থাকে, প্রত্যেকটা হুমকির মধ্যে আমার একটা আশ্রয় লুকিয়ে থাকে, প্রত্যেকটা সমস্যার সাথে সাথে একটা সমাধান আছে, আমাদের সেটা খুঁজে নিতে হবে, অল্টারনেটিভ ওয়েতে সেটা কিভাবে কাজ করা যায়। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বিশেষ করে 41তম বিসিএস লিখিত প্রিপারেশন নিয়ে। 41তম বিসিএস লিখিত প্রিপারেশন নিয়ে কথা বলার আগেই খুব ছোট্ট করে, খুবই সংক্ষেপে আমি 41তম প্রিলিমিনারি বিষয়টা একটু বলি। মার্চ ফরওয়ার্ডের যারা সেবাগুলো গ্রহণ করছেন এবং যারা মার্চ ফরওয়ার্ডের বাইরে যারা আছেন তাদের সকলকে বলবো, 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা হয়তো আপনারা ভাবতেও পারবেন না এরকম কোন একটা সময় এটা পরীক্ষা ডেট হয়ে যেতে পারে। মনে রাখবেন একটা সময় যখন মার্চে এপ্রিলের দিকে যখন আমাদের এখানে করোনা খুব আগ্রাসী মনোভাব নিয়েছিল, আগ্রাসী অবস্থায় ছিল, ঠিক সেই সময় আমাদের মধ্যে একটা জড়তা, স্থবিরতা চলে আসে। কিন্তু যেই সময় গড়িয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে সাহসী হয়ে উঠছে, মানুষ আস্তে আস্তে এটা মোকাবেলা করার জন্য মেন্টালি প্রস্তুত হচ্ছে। সুতরাং 41তম, আপনি দেখেন ব্যাংকের যে একটা বিশাল ব্যাংক নিয়োগ প্রস্তুতি কোচিং এর জন্য ডেট দেওয়া হয়েছিল 5 তারিখ, এরকম করে হুট করে দেখবেন আপনার বিসিএস 41তম বিসিএস এর ডেটটা দিয়ে দিতে পারে, কেননা 43তম বিসিএস এর পরীক্ষার একটা সম্ভাব্য সময় আগামী মার্চে ঘোষণা করে রেখেছে পাবলিক সার্ভিস কমিশন। সুতরাং এটা আপনার মাথা ব্যথার চেয়েও তাদের মাথা ব্যথা বেশি, তারা পরীক্ষাটা কিভাবে নিবেন, কিভাবে প্রস্তুত করবেন, কিভাবে তারা পরীক্ষাটাকে পরিচালনা করবেন, অল্টারনেটিভ গুলো নিয়ে অলরেডি ভাবা হচ্ছে। যারা সিনিয়র সিভিল সার্ভেন্ট ছিলেন, যারা পাবলিক সার্ভিস কমিশনে আগে ছিলেন, যারা পাবলিক সার্ভিস কমিশনের যারা পরিচালনা বোর্ড যেটা আছে, পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে, নিশ্চয়ই ওরা অন্যান্য অল্টারনেটিভস গুলো কিভাবে পরীক্ষাগুলো নেওয়া হতে পারে, যেমন শ্রদ্ধেয় আলী ইমাম মজুমদার স্যার, আমাদের এক্স ক্যাবিনেট সেক্রেটারি বাংলাদেশে, তিনি মার্চ ফরওয়ার্ডের কৃতীদের সাথে এক সন্ধ্যায় প্রোগ্রামে খুব স্পষ্টভাবে যুক্তি দিয়ে বলেছিলেন পাবলিক সার্ভিস কমিশন চাইলে 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে নিতে পারেন। কিভাবে নিতে পারে তিনি সেটা একটা সমাধান বলে দিয়েছিলেন মার্চ ফরওয়ার্ডের প্রোগ্রামে। সেটা হচ্ছে, এখন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ আছে, এই বন্ধের সময়ে পাবলিক সার্ভিস কমিশন পূর্ণাঙ্গভাবে স্বাস্থ্যবিধি মেনে 41তম বিসিএস এর পরীক্ষাটা পরিচালনা করতে পারে। ইন্টারেস্টিংলি এর জাস্ট 2-3 দিন পরে সার্কুলার হয়, 42তম এবং 43তম বিসিএস এর সার্কুলার হয়, এবং এই সার্কুলারের পর প্রথম আলো পত্রিকায় আলী ইমাম মজুমদার স্যার একটা সাক্ষাৎকারে একই কথা মার্চ ফরওয়ার্ডের প্রোগ্রামে যেটা উনি বলেছিলেন সেই কথা উনি পুনরাবৃত্তি করে পুনরুক্ত করে বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে এই সময়েও 4-5 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা অংশ নিয়ে নেওয়া পাবলিক সার্ভিস কমিশনের জন্য খুব কঠিন কাজ নয়। তিনি সম্ভাবনার কথা বলেছেন, নিয়ে নিতে পারবেন এই বিষয়ে বলেছেন। সো অনলাইনে নেওয়া যায় কিনা, অথবা এই যে কলেজ বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ আছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে অপেক্ষাকৃত ফাঁক রেখে বা প্রপারলি সিট ডিস্ট্রিবিউশন করে পরীক্ষাতে নিয়ে নেওয়ার একটা বিকল্প চিন্তা পাবলিক সার্ভিস কমিশনের থাকতে পারে, এটা থাকাটাই হচ্ছে স্বাভাবিক। এখন একটু খেয়াল করুন, যদি হুট করে পরীক্ষাটা দিয়ে দেয়, যেখানে 43তম, আপনি একটু যুক্তিবাদী হন, আপনি যদি সময়টাকে কনজারভেটিভ ওয়েতে চিন্তা করেন, আপনার সময় কম, তাহলে আপনি ইয়ে করতে পারবেন, তাহলে আপনি ক্যালকুলেট করে আপনি নিজের সিদ্ধান্তে আসেন আসলে পরীক্ষাটা কখন হবে। আপনি সবচেয়ে কম সময়টা ধরেন, কম সময়টা ধরে নিয়ে এরপরে যদি আপনি একটা সময় পান, অতিরিক্ত সময় পান, সেটা তো আপনার জন্য বোনাস, সেটাকে আপনি কাজে লাগাবেন। সো আপনি পরীক্ষাটা কখন হতে পারে নিজে নিজে একটা ক্যালকুলেশন করুন। এটা ক্যালকুলেশন করার পর যদি এমন হয় আমাদেরকে হঠাৎ করে 1 মাস সময় দিয়ে বলা হলো পরীক্ষাটা হয়ে যাবে, তখন আপনি কি করবেন? সুতরাং আমাদের কাজ হচ্ছে, বুদ্ধিমান স্টুডেন্ট হিসেবে, বুদ্ধিমান পরীক্ষার্থী হিসেবে, শিক্ষিত লোক হিসেবে আমাদের কাজ হচ্ছে ইয়ে করা, এটা কি বলে, পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। এবং এই প্রস্তুত থাকার অর্থ হলো আমি
অবস্থা কোন দিকে যাচ্ছে এটার ধরনে আপনি বেশি টেনশিত না হয়ে, বেশি টেনশন না করে আপনি ইয়ে করেন, এটা কি বলে, পরীক্ষার প্রিপারেশনটা আপনি নিতে থাকুন। এখন পরীক্ষার প্রিপারেশন নিতে হলে প্রিলিমিনারি যারা পরীক্ষা দিচ্ছেন, আমি তাদের সবাইকে, সব ভাইকে, সব বোন বন্ধুদেরকে বলবো, তরুণ বন্ধু বান্ধবীকে বলবো, আপনি 41তম বিসিএস এর একটা রোড ম্যাপ নিজে নিজে করুন। অনেকে আমাদেরকে বলেন আপনাদের পরীক্ষা কখন হবে, আপনাদের এটা কখন হবে, এটা কখন হবে। একটু মনে রাখবেন, যারা নতুন করে পরীক্ষা শুরু করেছেন তাদের জন্য বলি, দুইটা দিক আছে। একটা হচ্ছে হুট করে পরীক্ষার ডেট হওয়া এবং পরীক্ষা হয়ে যাওয়া অল্টারনেটিভ কোনোভাবে, অথবা হঠাৎ করে যদি সিচুয়েশন যদি আমাদের ভালো হয়, সবাই মনে করছে শীতের মধ্যে খুব খারাপ হবে, এখন শীত আর কতদিন, ডিসেম্বর, জানুয়ারি, একবার এট বেস্ট ফেব্রুয়ারি, তার মানে হচ্ছে আমাদের শীতের মৌসুমটাও তো আর খুব বেশি দিন নাই। এই অবস্থায় পাবলিক সার্ভিস কমিশন যদি হুট করে পরীক্ষার ডেট দিয়ে দেয়, সেটা আপনি কিভাবে মোকাবেলা করবেন, এক। দুই নাম্বার হচ্ছে, যদি আমি বেশি সময় পেয়ে যাই, অভাবিত ভাবে হোক, করোনা পরিস্থিতির কারণে হোক, এমন যদি হয় যে আমার পরীক্ষাটা আরো 3-4 মাস 5 মাস পরে হলো, সেখানে আমার প্রিপারেশন ওয়েটা কি। আপনি দুইটা দিকেই আপনি চিন্তা করুন, এবং যেটা কনজারভেটিভ ওয়েতে আপনার কাছে মনে হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর, আপনি সেই অনুযায়ী আপনার প্রিপারেশনটা নিন। এখন বসতে পারে 41তম বিসিএস প্রিলিমিনারি যারা পরীক্ষা দিয়েছে, 41তম বিসিএস প্রিলিমিনারির জন্য যারা দরখাস্ত করেছে, তাদের এখনই 41তম লিখিত কোর্স করার দরকার আছে কিনা, এটা আমাদের অনেকের প্রশ্ন। যখন আমরা ঘোষণা দিলাম পেপারের, আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে, আমাদের গ্রুপে এবং আমাদের পেজে অনেক ইয়াং বন্ধুরা আমাদের কাছে জানতে চেয়েছেন, সেটা হলো যদি আপনার পরীক্ষা কারা করবে, এখনো তো পরীক্ষা হয় নাই, যেহেতু পরীক্ষা হয়নি তাহলে এখনই আমাদের লিখিত কোর্স করার দরকার আছে কিনা। অবশ্যই এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট আছেন এক একজন এক এক ভাবে বলবেন, তাদের প্রত্যেকের চিন্তা যুক্তি আলাদা হতে পারে, দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমার প্রিলিমিনারি আমি পাস করলাম, বিসিএস পরীক্ষাটার যদি একটু আমি অন্যভাবে বলি, বিসিএস পরীক্ষার আমাদের 3টা পর্যায়ে আছে। এটা কি প্রিলিমিনারি স্টেজ, একটা হচ্ছে রিটেন স্টেজ, একটা হচ্ছে ভাইভা স্টেজ। মনে রাখবেন, পরীক্ষাটার নাম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা, বিসিএস ভাইভা পরীক্ষা না। পরীক্ষার নাম হচ্ছে সিম্পলি বিসিএস পরীক্ষা। সুতরাং আপনি প্রিলিমিনারি বলেন, লিখিত বলেন, ভাইভা বলেন, পুরোটাই হচ্ছে আপনার একটা টোটাল প্যাকেজ। এই প্যাকেজের নামটা কি? এই প্যাকেজের নাম হচ্ছে বিসিএস এক্সামিনেশন বা বিসিএস পরীক্ষা। ইফ সো, যদি তাই হয়, তাহলে আপনি কি শুধু প্রিলিমিনারি প্রিপারেশন ইয়ার্স এন্ড ইয়ার্স নিতে থাকবেন, বছরের পর বছর? আপনি অনেক দিন ধরে, আপনি বিসিএস 41তম প্রিলিমিনারি সার্কুলার হয়েছে ঠিক 1 বছর 7 দিন আগে, সম্ভবত 27শে নভেম্বর, আমার যদি ভুল না হয়। তাহলে আপনি খেয়াল করেন, 1 বছর পার হয়ে গেছে, সার্কুলার হয়ে গেছে, এরপরেও যদি আমি প্রিলির জন্য ওয়েট করি, ধরেন আমি প্রিলিমিনারি পরীক্ষা হলো, আমি পাস করলাম, এরপর স্বাভাবিকভাবে যদি আমাদের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়, পাবলিক সার্ভিস কমিশন স্বাভাবিকভাবে চাইতে পারে, যেহেতু তার কাছে 2-3টা বিসিএস পেন্ডিং অবস্থায় থেকে গেছে, সে পরীক্ষাটা কত দ্রুত নিতে পারবে। এখন আপনি প্রিলিমিনারি পাস করলেন, ভালো কথা, আপনি 3-4 মাস সময় পেয়ে আপনার লিখিত পরীক্ষা হচ্ছে, আপনি লিখিত পরীক্ষায় আটকে যাওয়ার ভালো একটি সম্ভাবনা আছে যদি না আপনি প্রস্তুত থাকেন। সুতরাং আমার পরামর্শ হলো, আমি 14 ইয়ার্স এই ফিল্ডে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, আমার যে নলেজ এক্সপেরিয়েন্স আমার হয়ে আছে, সেখান থেকে আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা বিসিএস প্রিলিমিনারির পাশাপাশি অবশ্যই বিসিএস লিখিত প্রিপারেশন নেবেন। এখন বিসিএস লিখিত প্রিপারেশন কেন নেবেন? কারণ হচ্ছে, যদি কোনো কারণে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন, পাস করার পর আপনি যাতে 41তম বিসিএস পরীক্ষায় একটা অবশ্যই ইতিবাচক রেজাল্ট, এটা সাকসেসফুল হতে পারেন, আপনি বিসিএস ক্যাডার অফিসার হিসেবে 41তম বিসিএস এই কাম আউট করতে পারেন, সেই জন্য আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতিটা রাখা দরকার। 2 নাম্বার হচ্ছে, শুধু কি যারা 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবে তারা লিখিত কোচিং করবে, অন্যরা করবে না? এক্ষেত্রে আমার যুক্তি হচ্ছে, আমি আপনাদের সবাইকে বলবো, যারা 41তম প্রিলিমিনারি দিবেন, তারা কিন্তু আবার ঘুরে ফিরে এর অধিকাংশ ক্যান্ডিডেট আবার 43তম বিসিএস এর প্রার্থী হবেন। সুতরাং আপনারা 41-এর প্রিলি প্রিপারেশন দিয়ে 42-43-এর প্রিলিমিনারি পরীক্ষা দেবেন, এট দি সেম টাইম 41তম লিখিতের প্রস্তুতি নিয়ে আপনি সেটাকে কাজে লাগাবেন 43তম বিসিএস প্রিলি এবং লিখিত পরীক্ষায়। দ্যাট মিনস, আপনি একটু খেয়াল করেন তো, আমরা যে যারা বিসিএস ক্যান্ডিডেট, তারা যে শুধু বিসিএস পরীক্ষা দিই তা নয়, আমরা পাশাপাশি ব্যাংকে পরীক্ষা দিই, আমরা পাশাপাশি আপনার এটাকে কি বলে, ব্যাংকের পাশাপাশি
অন্যান্য প্রাইভেট জবগুলোতে পরীক্ষা দিই, প্রাইমারি পরীক্ষা দিই, এনটিআরসি এর পরীক্ষা দিয়ে থাকি, সরকারি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অনেকগুলো জব সেক্টর আছে, সার্কুলার আছে, সেগুলোর পরীক্ষা দিয়ে থাকি। এই সবগুলো পরীক্ষাতে কিন্তু আমাদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়, আবার লিখিত পরীক্ষা দিতে হয়। লিখিত একটি জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে অনেকগুলো বিসিএস কোচিং আছে, কিন্তু সব কোচিং এই সাধারণত নরমালি প্রিলিমিনারি রেজাল্টের পর বা প্রিলিমিনারি পরীক্ষার পর কয়েক মাসের জন্য একটা রিটেন কোর্স চালিয়ে থাকে, এবং সারা বছর কিন্তু এই কোর্সটা চলে না, এটা হচ্ছে 3-4 মাসের টেনিউর নিয়ে চলে। আপনি হঠাৎ করে আপনি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলেন অথবা ফেল করলেন 41তম বিসিএস, কিন্তু আপনি অন্যান্য পরীক্ষাগুলো তো দিতে থাকবেন। বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিবেন, সরকারি বেসরকারি ব্যাংকে পরীক্ষা দেবেন, দুদকে পরীক্ষা দেবেন, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জবগুলোর জন্য পরীক্ষা দিবেন, মাধ্যমিক সহকারী শিক্ষকের জন্য পরীক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষকের জন্য পরীক্ষা দিবেন। তার মানে সবগুলো পরীক্ষায় কিন্তু আপনার লিখিত সিলেবাস আছে, লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে। সো আপনাকে কিন্তু এই বিসিএস 41তম বিসিএস লিখিত কোচিং করে লিখিত প্রিপারেশন নিয়ে সেটা আপনার অনেকগুলো পরীক্ষায় আপনাকে কাজে লাগাতে হবে। দিস ইজ এ মাস্ট। আপনাদের মধ্যে কেউ যদি ইন্টেলিজেন্ট থাকেন তার বোঝার কথা, যেহেতু আপনি দেখেন, আপনি যদি গত 6 মাস লিখিত কোচিং কোর্স করেন আপনি পাবেন না, কারণ কোন সেন্টারই লিখিত কোচিংটা লিখিত সেবাটা দেয়নি। আবার দেখেন প্রিলিমিনারি যেহেতু রেজাল্ট দেরি হয়ে যাচ্ছে, অনেকগুলো সেন্টার আবার লিখিত প্রোগ্রামটা নিয়ে এসছে। সুতরাং আপনার দরকার হচ্ছে যে যত পারেন একই সাথে আপনি প্রিলিমিনারি কোচিং করেন, একই সাথে আপনি রিটেন কোচিং করেন। আমার কথা হলো আপনি প্রিলিমিনারি, লিখিত, ভাইবা সবগুলো প্রিপারেশন একসাথে নেবেন, এবং যে সুযোগটা আপনার কাছে প্রথম আসবে আপনি সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। এখন কারা কারা তাহলে করবেন? আমি বলবো যারা সরকারি সেক্টরে বিসিএস সহ বিভিন্ন জব পেতে ইচ্ছুক, জব এক্সপেক্টেন্ট যারা, জব সিকার্স যারা, জব ক্যান্ডিডেটস যারা, তারা সবাই পারতপক্ষে, এবং আপনি যদি অবশ্যই গোল ওরিয়েন্টেড হন, আমি বলবো লিখিত পরীক্ষা, লিখিত কোর্স করা বা লিখিত প্রিপারেশন নেওয়া, দিস ইজ ম্যান্ডেটরি। এটা আপনার জন্য আবশ্যিক, বাধ্যতামূলক। আপনি যদি ব্যাংক সেক্টরে পরীক্ষা দেন, আপনাকে সেখানে এসে লিখতে হয়, সেখানে প্যারাগ্রাফ লিখতে হয়, সেখানে লেটার রাইটিং করতে হয়, তার মিনস আপনার সেখানেও লিখিত প্রিপারেশনটা, লিখিত কোচিংটা কিন্তু আপনার লাগবে। আবার যদি আপনি মাধ্যমিক শিক্ষকের জন্য, প্রাথমিক শিক্ষকের জন্য, এনটিআরসি শিক্ষকের রিটেন পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার লিখিতটা রাখবেন। দ্যাট মিনস ভাইয়েরা, বোনেরা, আপনারা মনে রাখবেন লিখিত কোচিংটা আপনার জন্য আবশ্যক, ম্যান্ডেটরি। আপনি যেখানেই করেন, যেখানে আপনার ভালো লাগে সেখানেই আপনি করুন, কিন্তু এটা আপনাকে করতে হবে, মনে রাখবেন। এখন আমি বললাম কাদের জন্য এটা, যারা 41 পরীক্ষা, প্রিলি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য লিখিত কোচিং, যারা 43তম বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য 41তম বিসিএস রিটেন কোচিং। আমি আবারও বলছি, যারা ইভেন বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে যারা পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য, তাদের জন্য লিখিত কোচিং। তারা সবাই মিলে লিখিত কোচিংটা করেন, কারণ লিখিত কোচিং এ অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়, প্রায় 8টি সাবজেক্ট পড়ানো হয়। এই 8টি সাবজেক্ট পড়লে এগুলো সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া হবে, আপনার এই সংক্রান্ত নলেজ আপনার ডেভেলপ হবে। এটা আপনাকে যে পরীক্ষা যখনই দেন তখনই আপনার একটা কাজে দেবে, সেটা আপনার জন্য একটা ফ্রুটফুল হবে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, চান্স কামস ওয়ান্স, সুযোগ বারবার আসে না, সুযোগ কেবল একবারই আসে। সুতরাং পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমার যদি ব্যাংকের পরীক্ষা হয়, ব্যাংকে আমি সাকসেসফুল হব। যদি আমার বিসিএস পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষা আমাকে সাকসেসফুল হতে হবে। আমার যদি অন্য কোনো জব পরীক্ষা হয়, সেখানে আমাকে সাকসেসফুল হতে হবে। মনে রাখবেন, করোনার কারণে আমাদের লাইফ থেকে প্রায় 1 বছর সময় পিছিয়ে যাচ্ছে। 1 বছর। কোন কারণে যদি করোনা মুক্ত হওয়ার পর, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যে জব পরীক্ষাগুলো হবে, সেখানে যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের এই 1 বছর যেটা ক্ষতি হয়ে গেছে আমরা কিছুটা পুষিয়ে নিতে পারবো। কিন্তু স্বাভাবিক অবস্থা হওয়ার পর যদি আমাদের 2-1টা পরীক্ষায় বিসিএস এর মতো, ব্যাংকের মতো 2-1টা পরীক্ষা আমরা যদি ফেলিওর হই, এটা আমার সময় যাবে। এখন গত 1 বছর গেছে, সামনের 1 বছর যাবে, এবং মেন্টালি এটা আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমার পরবর্তী প্রিপারেশন গুলোর ক্ষেত্রে আমাকে সেটা পিছিয়ে রাখতে পারে। এখন আমি আপনাদেরকে নেক্সট আমার আজকের আলোচনার যে বিষয়, আমি লিখিত ফোকাস আলোচনার আজকে সেখানে একটু যাচ্ছে, একটু খেয়াল করুন। বিসিএস পরীক্ষায় 3টি ধাপ অতিক্রম করতে হয়, এটা আপনারা অলরেডি ইতিমধ্যে জেনেছেন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা এবং বিসিএস ভাইবা পরীক্ষা। আমরা আজকে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস নিয়ে তেমন আলোচনা করব না, এটা আমাদের আজকের এজেন্ডা নয়। ভাইবা নিয়েও আমরা আজকে কথা বলবো না। আমাদের আজকে মূল এজেন্ডা হচ্ছে, মূল প্রতিপাদ্য হচ্ছে বিসিএস লিখিত প্রিপারেশন। এখন বিসিএস লিখিত পরীক্ষার গুরুত্বটা কি, এটার ভূমিকাটা কি আমাদের
বিসিএস ক্যাডার হওয়ার পথে, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু বলে রাখছি। একটু যারা শুনছেন আমি তাদের সবাইকে বলবো আপনারা একটু আলোচনাটা শেয়ার করুন প্লিজ। নিজের জন্য শেয়ার করবেন, আপনার বন্ধুদের জন্য, ভাই বোনদের জন্য শেয়ার করবেন, এবং আপনার পরিচিত যারা বিসিএস পরীক্ষা দিবে তা সে 40তম ভাইবা হোক, 41 রিটার্ন হোক, 42তম বা 43তম ক্যান্ডিডেট হোক, প্লিজ মেনশন হিজ অর হার নেম, তার নামটা মেনশন করুন যাতে সে আজকের আলোচনাটা শুনতে পারে। আমি মনে করি এখানে আজকের আলোচনায় আপনাদের জন্য কিছু সিগনিফিক্যান্ট কিছু কৌশল আপনাদেরকে বলে দেওয়া হবে, যেগুলো আপনার প্রস্তুতি গ্রহণকালীন আপনাকে অন্য অনেকের চেয়ে এগিয়ে দেবে এবং আপনি ভালো করবেন বলে আমি আশা করি এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। আমি তাহলে আপনাদেরকে এখন বলতে চাই, বিসিএস পরীক্ষায় আমাদের যে সিলেবাস 900 নাম্বার, এটা নিয়ে একটু বলতে চাই। প্রিলিমিনারিতে একটু খেয়াল করেন, আমরা যদি একটা পরীক্ষাকে 3 ভাগে 3 স্টেজে দেখি, প্রিলিমিনারি মাত্র 200 মার্কসের, ভাইবা মাত্র 200 মার্কসের, আর লিখিত পরীক্ষায় মার্কস হচ্ছে আমার 900 মার্কস। দ্যাট মিনস বিসিএস লিখিত পরীক্ষা, বিসিএস ক্যাডার হওয়ার পথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে হলো বিসিএস লিখিত পরীক্ষা। বলা হয়ে থাকে, ব্যাপকভাবে ধারণা করা হয়ে থাকে, একজন প্রার্থী মেধাবী কিনা তার আসল পরীক্ষাটা বিসিএস লিখিত পরীক্ষায় হয়। আমাদের অনেকের ধারণা, কারো কারো ধারণা, বিসিএস পরীক্ষা মনে হয় শুধুমাত্র প্রিলিমিনারিতে কতগুলো এমসিকিউ মুখস্থ করে, তোতা পাখির মতো মুখস্থ করে পরীক্ষা দিয়ে পাশ করে বিসিএস ক্যাডার হয়ে যায়, সেখানে নলেজের দরকার নাই, সেখানে বিশ্লেষণী ক্ষমতার দরকার নাই। এটা আসলে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা আমার মনে হয় সীমিত একটা মূল্যায়ন। কারণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বর এমসিকিউ পরীক্ষা হওয়ার পর, হ্যাঁ সেখানে এমন হতে পারে মুখস্থ শক্তির একটা পরীক্ষা হতে পারে, সেখানে একটু প্রাইমারি একটা পরীক্ষা হচ্ছে, কিন্তু বিসিএস এর 900 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। এবং এই যে বিসিএস এর 900 নম্বরের লিখিত পরীক্ষায় তাকে অনেকগুলো সাবজেক্ট, প্রায় 8টি সাবজেক্টে প্রিপারেশন নিতে হয় এবং তুমুল কম্পিটিশনের মধ্যে তাকে পাস করে আবার 200 নম্বরের ভাইবা দিতে হয়। সুতরাং যারা মনে করেন যে বিসিএস এ সম্ভবত মুখস্থ করেই, বিদ্যা করেই পাস হওয়া যায়, ক্যাডার হওয়া যায়, এটা একটা আমার মনে হয় এটা খুব টোটাল একটা ধারণা নয়। এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতন হওয়ার জন্য আমি আহ্বান করি। মনে রাখবেন, আপনি যদি বিসিএস প্রিলিমিনারি পাস করেন, আপনি বিসিএস প্রিলিমিনারি পাস করার পর একজন ক্যান্ডিডেট বিসিএস ক্যাডার অফিসার হবে নাকি হবে না, এটা অনেকটাই তার উপর নির্ভরশীল। হ্যাঁ, আমরা বিশ্বাসী মানুষ, আমরা ভাগ্যে বিশ্বাস করি, কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, আমাদের 900 নাম্বারের মধ্যে আমাদের ধরেন লিখিত 900 নাম্বার, আমাদের ভাইবার জন্য 200 নাম্বার, টোটাল হচ্ছে 1100 নাম্বার। এই 1100 নম্বরের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের যে ভাইবা বোর্ড হবে তাদের কাছে আছে 200 নম্বর, আর আপনার হাতে, আপনি ক্যান্ডিডেট, আপনার হাতে আছে 900 নাম্বার। তাহলে কে এগিয়ে থাকবে? কোথায় 200 নাম্বার আর কোথায় 900 নাম্বার? আপনারা যারা 41তম প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য, এবং যারা 40তম পরীক্ষা দিয়েছেন ভালো করতে পারেননি, তারা একটু ভালো করে শুনুন। আপনি যদি ক্যাডার হতে চান আফটার প্রিলিমিনারি পাস, আপনি ক্যাডার অফিসার হতে পারবেন যদি আপনি চান। হ্যাঁ, আপনি যদি না চান তাহলে আপনি হবেন না, না হতে চাইলে তো পাবলিক সার্ভিস কমিশন জোর করে আপনাকে সেটা হবে না। এখন আমি চাই, এটা প্রমাণ কি? চাই, এটা প্রমাণ হচ্ছে আমি নিজেকে প্রস্তুত রাখবো, এবং এই প্রস্তুতির মাধ্যমে বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করার ফলে আপনি আপনার ক্যাডার হওয়াটা প্রায় নিশ্চিত। সুতরাং আপনি লিখিত পরীক্ষার জন্য আপনার সর্বোচ্চ অ্যাটেম্পটটা দিবেন, আপনি সর্বোচ্চ পরিশ্রমটা করবেন, এবং লিখিত পরীক্ষায় আপনি ক্যাডার হয়ে গেছেন, আপনি ক্যাডার পদ অ্যাচিভ করেছেন, এটা আপনাকে কনফার্ম করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে বিসিএস লিখিত পরীক্ষায়। কারণ বিসিএস ভাইবা 200 নাম্বারের, সেক্ষেত্রে আপনি কি পারফর্ম করছেন এর চেয়ে বেশি জরুরি হচ্ছে ভাইবা বোর্ড আপনাকে কিভাবে দেখছে বা কিভাবে নিচ্ছে বা কিভাবে মূল্যায়ন করছে তার উপর। সুতরাং আমি আপনাদের সকলকে বলবো, আপনারা লিখিত পরীক্ষাটাকে সিরিয়াসলি নেন। লিখিত পরীক্ষায় ভালো করলে আপনার ক্যাডার হওয়ার পথে আপনি, আমি বলবো 90 এগিয়ে যাবেন প্রিলিমিনারি পাস করার পর। এখন আমরা আজকে দেখব লিখিত পরীক্ষায় দুইটা বিষয়, লিখিত পরীক্ষার বিষয়গুলো আমরা আলোচনা করি, সাবজেক্ট ম্যাটার্স যেগুলো আছে সেগুলো আমরা 900 নম্বরের যে লিখিত পরীক্ষা সেগুলোর সাবজেক্টগুলো একটু দেখে নিই। আপনি একটু স্লাইডের দিকে তাকান। স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন বিসিএস লিখিত পরীক্ষায় আমাদের 8টি সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। আমি আবারও বলছি, 8টি সাবজেক্ট, পরীক্ষা হচ্ছে 6টি। এর মধ্যে বাংলা হচ্ছে 200 নম্বর, ইংরেজি হচ্ছে 200 নম্বর, বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে 200 নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলী 100 নম্বর, বিজ্ঞান ও প্রযুক্তি 100 নম্বর,
এবং গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100 নম্বর। অর্থাৎ আপনার বিসিএস পরীক্ষার জন্য, বিসিএস লিখিত পরীক্ষার জন্য আপনার সাবজেক্ট পড়তে হবে টোটাল 8টি, কিন্তু পরীক্ষা দিতে হবে 9টি। এখন এই যে সাবজেক্ট আপনি পড়বেন, এই সাবজেক্ট বিষয় 8টি পড়বেন, এই 8টি সাবজেক্ট গুলো আপনি একটু আমার সাথে সাথে নিজে মুখে মুখে বলেন, বলতে বলতে নিজে মুখে মুখে বলুন, এমন ভাবে বলুন যাতে আপনি নিজের কানে নিজে শুনতে পান, নিজেকে শোনাতে পারেন। আপনি রাস্তাঘাটে বসে ক্লাস করুন, আপনি বাসায় বসে ক্লাস করুন, টেবিলে বসে ক্লাস করুন, যে জায়গা থেকে আপনি ক্লাস করুন না কেন, আপনি নিজেকে নিজে শুনিয়ে বলুন। সাবজেক্ট হচ্ছে 8টি, পরীক্ষা হচ্ছে 6টি। এই 8টি সাবজেক্ট কি আমি একটু রিপিট করছি, আমার সাথে আপনারা আবারও বলুন। বাংলা 200 নম্বর, ইংরেজি 200 নম্বর, বাংলাদেশ বিষয়াবলী 200 নম্বর। দ্যাট মিনস একটু খেয়াল করুন, বিসিএস পরীক্ষার আমাদের যে 8টি সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়, এর মধ্যে 200 করে 600 মার্কস ক্যারি করে হচ্ছে মাত্র 3টে সাবজেক্ট, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী। আর 5টি সাবজেক্ট মিলে আমাদের নাম্বার হচ্ছে 300। আই রিপিট, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলীতে 200 200 600 নাম্বার, আর বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এই 5টি সাবজেক্ট মিলে আমার নম্বর বরাদ্দ হচ্ছে অনলি 300 নাম্বার। এখানে আপনি যখন পড়ালেখা করবেন, নিজে নিজে স্টাডি করবেন, প্রস্তুতি নেবেন, আপনাকে কিন্তু অ্যাকর্ডিং টু দি অ্যালোকেশন অফ মার্কস, যে মার্কস ডিস্ট্রিবিউশনটা পাবলিক সার্ভিস কমিশন করেছে, তাদের মতো করে আপনাকে ভাবতে হবে আপনি কোন সাবজেক্টে বেশি সময়টা দিবেন, কেন দেবেন। আপনার প্রতিটি স্টেপ হবে ক্যালকুলেটিভ। আপনার প্রতিটা, আপনি পড়ালেখা করলে সেটাও হিসাব করে করবেন, যদি নাও করেন আমি আপনাকে বলবো সেটাও আপনি হিসাব করে করবেন। আপনি হিসাবের মধ্যে আপনি টোটাল জিনিসটাকে আপনি কভার করুন। মনে রাখবেন, আমাদের নবম দশম শ্রেণীর এক বইতে একটা আর্টিকেল ছিল, এখন আছে কিনা আমি জানি না, বর্তমান সিলেবাস আছে কিনা আমি জানি না। আমরা যখন আজকে থেকে 8-10 বছর আগেও নবম দশম শ্রেণীতে ইংলিশ ফর টুডে বইতে একটা আর্টিকেল ছিল, একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারের নাম ছিল এক্সাম স্ট্র্যাটেজি, পরীক্ষা কৌশল। যারা শুনছেন আমার আলোচনাটা একটু ভালো করে কথাগুলো একটু খেয়াল করবেন। ওই এক্সাম স্ট্র্যাটেজি চ্যাপ্টারে বলা হয়েছে একজন পরীক্ষায় ভালো করার জন্য 50% অবদান হচ্ছে পড়ালেখার, স্টাডি স্টাডি স্টাডি, এটার অবদান হচ্ছে 50%। রেস্ট 50% অবদান হচ্ছে হাউ ইউ টেক দি এক্সামিনেশন, আপনি নিজে কিভাবে এক্সামটা নিয়েছেন, এক্সাম প্রিপারেশন কিভাবে নিয়েছেন, আপনার এক্সাম অ্যাপ্রোচটা কি, আপনার এক্সাম কৌশলটা কি। এখন এই কৌশলটা হচ্ছে আপনার জন্য, আপনি যদি এগিয়ে থাকতে চান, আপনি যদি আপনার পরীক্ষায় আপনি কৃতকার্য হতে চান, আপনি যদি চান যে আপনি এটা কি বলে 41তম বিসিএস এ আপনি একটা ফাটাফাটি একটা রেজাল্ট করে ফেলবেন, আপনি একটা আউটপুট বের করবেন, আপনি নিজেকে কৃতকার্যদের লিস্টে নিয়ে যাবেন, আমি আপনাকে বলবো আপনি শুধু পড়ালেখা করলে হবে না, ইউ মাস্ট বি এ স্ট্র্যাটেজিক ক্যান্ডিডেট। আপনাকে একজন ভালো কৌশল নিতে পারে, রণকৌশল, পরীক্ষা কৌশল, প্রস্তুতি কৌশল যে ভালো পারবে সেই কিন্তু পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে যাবে। মনে রাখবেন, প্রতিটা পরীক্ষা হ্যান্ডেল করার জন্য আমাদেরকে কিছু কিছু কৌশল নিতে হয়। আপনি ছোটকাল থেকে আপনি যখন 1 2 3 5 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবসময় দিয়ে আসছেন, সবগুলোতে আপনি দেখবেন আপনাকে কৌশলের সাথেই কিন্তু আপনাকে ভালো রেজাল্ট গুলো করতে হয়েছে। আপনি যদি খারাপ রেজাল্ট করতে চান, আপনার অত বেশি কৌশলের দরকার নাই, পড়ালেখা না করলে হবে, পরীক্ষার খাতায় না লিখলে হবে, সিনসিয়ার না হলে হবে, সিরিয়াস না হলে হবে। বাট আপনি যদি ফার্স্ট হতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, সেকেন্ড ক্লাস পেতে চান, বা সেকেন্ড থার্ড এর উইদিন 5 এর মধ্যে থাকতে চান, আপনার অবশ্যই একটা কৌশল দরকার। বিসিএস পরীক্ষা মনে রাখবেন, এখানে এটা হচ্ছে কৌশলের পরীক্ষা, এটা জানার পরীক্ষার চেয়েও বেশি হচ্ছে কৌশলের পরীক্ষা, কারণ এখানে অনেকেই ভালো স্টুডেন্ট। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু পাস করানো হয়, পাবলিক সার্ভিস কমিশন নির্দিষ্ট একটা মার্কসকে পাস মার্ক হিসেবে ধরে নেয়, সেটাকে পাস ঘোষণা করে। কিন্তু বিসিএস লিখিত পরীক্ষায় পাস করতে হয়, কথাগুলো একটু খেয়াল করেন। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হয়, পাবলিক সার্ভিস কমিশন করায়, আর লিখিত পরীক্ষায় পাস করতে হয়, নিজেকে পাস করতে হবে বেটার মার্কসের জন্য, বেটার স্কোরের জন্য। আর ভাইবা বোর্ডে তো আপনার এটা ভিন্ন ধরনের একটা পারফরমেন্স, ফেস টু ফেস যে পারফরমেন্সটা করতে হবে। তাহলে আমরা বিসিএস লিখিত পরীক্ষায় এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, এই সাবজেক্টগুলোতে আমাদের একটু খেয়াল করুন, যে 8টি সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো আমরা কিভাবে এখন হ্যান্ডেল করতে পারি, এগুলোর প্রিপারেশনটা আমার কিরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি।
এক্সাম স্ট্র্যাটেজি, ভেরি গুড। হ্যাঁ, কেউ কেউ ধরতে পেরেছেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে দিন। কমেন্ট বক্সে দেওয়ার পর আমি করব, সেই সাবজেক্ট কমেন্টের যে ভালো প্রশ্নগুলো আছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার চোখে পড়লে বা আমার জানা থাকলে সেগুলোর উত্তর আমি আপনাদেরকে শেয়ার করবো, আশা করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের লিখিত পরীক্ষার যে সাবজেক্ট, লিখিত বইপত্র একটু খেয়াল করেন কিভাবে পড়বেন। কয়টি সাবজেক্ট বললাম, কয়টি সিলেবাস সম্পর্কে বললাম, কয়টি সাবজেক্ট আছে সেটা বললাম যে আমাদের 8টা সাবজেক্ট। এখন এই সাবজেক্টের জন্য আমি আমার আলোচনাটার আরো গভীরে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই, বিসিএস লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে আপনার সবচেয়ে বেশি জরুরি সিলেবাস, সাবজেক্ট এগুলো সম্পর্কে ধারণা রাখার পর এগুলো সম্পর্কে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন। কিভাবে প্রিপারেশন নেওয়ার বিষয়ে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি পড়বেন আর একটা হচ্ছে কিভাবে পড়বেন। তাহলে আমরা দুইটা জিনিসই দেখবো, একটা হচ্ছে কি পড়বো আর একটা হচ্ছে কিভাবে পড়বো। প্রথম হচ্ছে আমার প্রিপারেশনের ক্ষেত্রে কি পড়বো সেটা আমাদের ফার্স্ট ঠিক করতে হবে। এখন এই 8টা সাবজেক্টের মধ্যে কয়টা সাবজেক্ট, 8টি সাবজেক্টের মধ্যে সাবজেক্ট ওয়াইজ কিছু বুক নেম আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে বুক নেম গুলো দেখে আপনি প্রিপারেশন নিতে পারবেন। আপনারা যারা আছেন আমার সাথে কথা শুনছেন তাদের সবাইকে বলবো সাবজেক্ট গুলো ভালো করে খেয়াল করবেন। আমার ক্লাসের পরেও এই আলোচনাটা আপনাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেওয়া থাকবে। আপনারা কাইন্ডলি এগুলোর সাথে কানেক্টেড থাকবেন। পেজ থেকে কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত সরাইনি। এখনো পর্যন্ত যা হয়ে গেছে কিছুই সরানোর আমাদের চিন্তা নাই, আপনাদের ভালোর জন্য। এবং আমরা সেটা পেজে সংরক্ষণ করছি এবং সবগুলো প্রোগ্রাম এ পর্যন্ত যা হয়েছে, বিশেষ করে আমাদের স্পেশাল সেশন গুলো, ওরিয়েন্টেশন গুলো, সবগুলো প্রোগ্রাম কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে রাখছি। মার্চ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেলে আপনারা রেগুলার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আমাদের অতীতের সকল ক্লাস, সকল সেশন, কৃতীদের সাথে এক সন্ধ্যায়, বিশেষ সেশন গুলো, বিসিএস ক্যাডার আড্ডা, এই যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সব চমৎকার প্রোগ্রাম গুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে মার্চ ফরওয়ার্ডে। সেখানে গিয়ে ক্লিক করলে, সাবস্ক্রাইব করে সেগুলো আপনারা দেখতে পাবেন। এখন আমি আসি আমাদের বিসিএস লিখিত পরীক্ষার সাবজেক্ট গুলোতে। প্রথম সাবজেক্ট হচ্ছে বাংলা সাবজেক্ট। বাংলা একটু খেয়াল করুন তো, আমি আপনাদের সবাইকে সব সময় বলবো যতক্ষণই আপনি পড়ুন আপনি সেটাকে স্ট্র্যাটেজিক্যালি পড়ুন। আপনার পড়লে সেটাও উইথ স্ট্র্যাটেজি, না পড়লেও সেটা উইথ স্ট্র্যাটেজি। কোনোটা বাড়িয়ে পড়লে সেটাও আপনি স্ট্র্যাটেজিক্যাল কারণে, কোনোটা যদি আপনি বাদ দেন সেটাও স্ট্র্যাটেজিক্যাল কারণে আপনি বাদ দেবেন। এটা করতে গিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে বাংলা সাবজেক্ট। প্রিলিমিনারি সাবজেক্ট যখন ছিল, প্রিলিমিনারি পরীক্ষা যখন আমরা দিয়েছি তখন আমাদের সাবজেক্ট ছিল 10টা। 10টার মধ্যে প্রথম সাবজেক্টের নাম ছিল, একটু খেয়াল করুন বন্ধুরা যারা শুনছেন, প্রথম সাবজেক্ট ছিল বাংলা ভাষা ও সাহিত্য। বিসিএস লিখিত পরীক্ষা আসার পর সেটা সাবজেক্টের নাম হয়ে গেছে বাংলা। এখানে কিন্তু ভাষা ও সাহিত্য আলাদা করা হয়নি, আলাদা করে নামকরণ করা হয়নি, বাংলা। এবং এই বাংলাটা হচ্ছে থ্যাংক ইউ জয়িতা রানী সূত্রধর, থ্যাংক ইউ হানাফ খান, থ্যাংক ইউ আমিনুল ইসলাম শোভন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলছে একটু শুনুন। বাংলা সাবজেক্টে বলে না দিলে, মনে রাখবেন, বলে দিলে আমাদের কাজ কম, বলে না দিলে আমাদের কাজ বেশি বা সমস্যাও বেশি। সুতরাং সমস্যা বেশি হলে নার্ভাস হওয়ার দরকার নেই, আমাদের সমাধান করতে হবে। বাংলায় আমি আপনাদেরকে 4টি বইয়ের নাম দিয়েছি, নাম আজকে প্রস্তাব করছি। এই 4টি বই সম্পর্কে আপনি ভালো ধারণা নিন। আমি নিজে বিসিএস 27 বিসিএস এ কোয়ালিফাই করেছিলাম এবং 28 থেকে শুরু করে 38তম বিসিএস পর্যন্ত অনেক বিসিএস ক্যাডার অফিসারদেরকে তাদের প্রস্তুতির সময় তাদের গাইড হিসেবে কাজ করেছি, শিক্ষক হিসেবে, মেন্টর হিসেবে কাজ করেছি। আমি আমার অভিজ্ঞতাই বলছি, এই 4টি বই আপনি সিরিয়াসলি পড়ুন। এই 4টি বই পড়লে বাংলায় আপনার যে প্রয়োজনীয় মার্কস, সে মার্কসটা আপনি পাবেন। কত মার্কস দরকার, কিভাবে দরকার, সে আলোচনা আমি একটু পরে আসছি। কেমন মার্কস আমাদের করা দরকার, যত স্ট্যান্ডার্ড মার্কসে আপনার দরকার হোক না কেন, আপনার 4টি বই আপনার বেসিক বই থাকবে। একটা হচ্ছে উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষা, হায়াত মাহমুদের বই। এই বইটা আমরা সকলে ইন্টারমিডিয়েটে পড়েছি, এই বইটা আপনারা কালেকশন করবেন। 2 নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। এটা হচ্ছে সাহিত্যের, বাংলা সাহিত্যের ইতিহাস, এটা হচ্ছে সাহিত্য অংশটা কভার করবে। একটু খেয়াল করুন, হায়াত মাহমুদ স্যারের যে বইটি সেটা হচ্ছে উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ স্যার। এই বইটা মূলত ব্যাকরণ এবং বিরচন অংশের জন্য। 2 নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। এই বইটি হচ্ছে সাহিত্য অংশের জন্য। আপনারা জানেন আমাদের বাংলা যে সাবজেক্ট আছে সেখানে
ভাষাও আছে, ল্যাঙ্গুয়েজও আছে, আবার লিটারেচারও আছে। সাহিত্য অংশের জন্য মাহবুবুল আলম স্যারের বই পড়বেন, এটাই আপনার মেইন টেক্সট। আর উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা শিক্ষা পড়বেন আপনার ব্যাকরণ বিরঞ্জন অংশের জন্য। বাংলা দর্পণ ডক্টর সৌমিত্র শেখর, তার বইটা আপনি পড়বেন বিসিএস লিখিত প্রিপারেশনের জন্য। আরেকটা বই পড়বেন শিকড়, একটা বই মহসিনা নাজিলা। এই বইগুলো যদি আপনি পড়েন, আপনার টেবিলে থাকে, আপনি এগুলো নিয়ে যদি ভালো করে প্রিপারেশন নেন, আমি মনে করি বাংলা একটা স্ট্যান্ডার্ড মার্কস ক্যারি করা, কভার করা, পাওয়া, অবটেইন করা, এটা আপনার জন্য অনেকটাই সহজ হবে। আমরা বাংলা থেকে আপনারা যে কোনো ধরনের, আমি আপনাদের প্রশ্নগুলো দেখছি, যেগুলো দরকার সেগুলো আমি উত্তর দিব। হ্যাঁ, সব বই খাদিজা বলেছেন স্যার সব বই সব জায়গায় পাওয়া যায় না, এটা কি যাওয়া উচিত? সব বই সব জায়গায় পাওয়া যায়, এটা কি স্বাভাবিক? এটা মোটেও স্বাভাবিক নয়। আপনি একজন ক্যান্ডিডেট, আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে চাচ্ছেন, সমুদ্রে দিয়েছি ঝাঁপ শিশিরে কি ভয়, আমাদের কবিরা কবিতায় লিখেছেন। আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে চাচ্ছেন, কোথায় কি বই কেমনে পাওয়া যায়? আপনারা আবার শিক্ষককে বলে বসেন স্যার বইয়ের নাম কি, স্যার বইয়ের দাম কত, স্যার বইটি কোন লাইব্রেরিতে পাওয়া যায়, স্যার বইটি পাওয়ার জন্য একটা ফোন নাম্বার দিন। তো অনেক ধরনের প্রশ্ন আপনাদের থাকেন। প্লিজ ভাইয়েরা, প্লিজ বোনেরা, you will be a BCS career officer inshallah in 41st BCS or 43rd 42 BCS। আপনি নিজে একটু কষ্ট করুন। মনে রাখবেন যে প্রশ্নগুলো আমরা করি, অনেক প্রশ্নের উত্তর আমার মধ্যে আছে, আমি নিজে যদি একটু চেষ্টা করি। প্রত্যেকটি বই পাওয়া যায়, কথা হচ্ছে কিভাবে পাওয়া যায় সেটা আপনাকে জানতে হবে, কিভাবে কালেকশন করা যায় সেটা আপনাকে করতে হবে। একজন বলছেন, নাসির আহমেদ নাহিদ বলেছেন স্যার বইগুলোর ব্যবস্থা করে দিলে ভালো হতো। মাস ফরওয়ার্ডকে মাস ফরওয়ার্ডের কর্তৃপক্ষকে অনুরোধ করছে নাসির বইগুলো যেন আমরা জোগাড় করে দিই। প্লিজ ভাইরা এগুলো একটু জোগাড় করুন, সিরিয়াস হন। এটা আপনার পরীক্ষা, আপনি ক্যাডার অফিসার হবেন, আপনি রেস্ট অফ দি লাইফ একটি সম্মানজনক জীবিকার অবস্থায় যাবেন। সো ট্রাই হার্ড, আপনি ভালো করে চেষ্টা করুন। এরপর আমি যাচ্ছি আমার দ্বিতীয় বই, আমাদের বাংলাদেশ বিসিএস পরীক্ষার দ্বিতীয় সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইংরেজি। বাংলা সম্পর্কে আমি ইংরেজি সম্পর্কে একটু বলতে চাই। অনেকে বলে থাকেন, ব্যক্তিগতভাবে এটা আমারও ধারণা, বিসিএস পরীক্ষায় ক্যাডার হতে চাইলে সবচেয়ে বড় ব্যারিয়ারটা হচ্ছে সাধারণভাবে বললে ইংরেজি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমাদেরকে ইংরেজির পরীক্ষা দিতে হয় 35 নম্বরের, সেখানে গ্রামার থাকে, ভোকাবুলারি ভার্বাল পার্ট থাকে, আবার লিটারেচার থাকে। খেয়াল করেন, গ্রামার, ভার্বাল, লিটারেচার, তিনটা জিনিস, ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার নাম দিয়ে তিনটা জিনিস আমাদের পড়ালেখা করতে হয়। এবং এই তিনটা জিনিসই আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য এটা কি বলে, ইংরেজি সাবজেক্টে আমাদের, আমি দুইটা বই আপনাদেরকে দিয়েছি। এই দুইটা সাহিত্যের মধ্যে একটু খেয়াল করেন, জাস্ট সিম্পল ইংরেজি বলা হয়েছে, ইংলিশ বলা হয়েছে, আর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এবং ডিটেইলস সিলেবাসে গিয়ে যেটা বলা হয়েছে আপনার 200 নম্বরের ইংরেজি, ওই যে বললাম হার্ডল, বিসিএস ক্যাডার হওয়ার পথে সবচেয়ে শক্ত ব্যারিয়ার অনেক পরীক্ষার্থীর জন্য, সেটা হচ্ছে ইংরেজি। 200 নম্বরের ইংরেজি। মজার বিষয় হচ্ছে এই 200 নম্বরের ইংরেজিতে 100 নম্বরের একটা রিডিং কম্প্রিহেনশন আছে। এই রিডিং কম্প্রিহেনশনটা আপনার করার জন্য বাজারে এখনো পর্যন্ত ভালো কোনো বই নেই। বিসিএস পরীক্ষায় 35 বিসিএস থেকে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে ব্যাপক একটা পরিবর্তন হয়েছে, রেডিক্যাল চেঞ্জ করা হয়েছে। এই চেঞ্জ করার পরে বাজারে যে বইগুলো এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, এই বইগুলো অনেকেই বলছেন, ইংরেজি সাহিত্যের যারা শিক্ষক, ইংরেজির যারা শিক্ষক, তারা অনেকেই বলেছেন পর্যাপ্তভাবে এটা কি বলে আমার এরিয়াগুলো কভার করে সিলেবাস, সেই রকম বইগুলো বাজারে খুবই প্রতুল নয়। এখন আমি আপনাদেরকে সিম্পলি দুইটা বইয়ের নাম দিচ্ছি। আমি আশা করি যারা বিসিএস লিখিতের সিরিয়াস ক্যান্ডিডেট, যারা বিসিএস ক্যাডার অফিসার হতে চান, মনে রাখবেন সবাইকে ইংরেজির সাথে সক্ষতা বাড়াতে হবে। ইংরেজিতে দুর্বলতা নিয়ে আপনি বিসিএস ক্যাডার অফিসার হওয়া টাফ। বিসিএস ক্যাডার অফিসার হওয়ার পরেও আপনার চাকরি করা টাফ। চাকরি করেও আপনি চাকরিতে বেটার করা, ভালো পজিশনে যাওয়া, ভালো কমিউনিকেট করতে পারা, সেখানে আপনার জন্য টাফ সিচুয়েশন অপেক্ষা করছে। মনে রাখবেন, আপনি একটা কাজ পারলে আপনার মধ্যে একটা ভালো কমফোর্টনেস থাকবে, যদি না পারেন আপনার মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যেটা আমরা বলি, হীনমন্যতা কাজ করবে। আপনি কোয়ালিফাইড লোক, আপনার সামনে সময় আছে, আপনি ভালো করে প্রিপারেশন নিয়েই পরীক্ষাগুলো দেন। এবং আমি আপনাদের জন্য জাস্ট দুইটা বই রেফার করছি বিসিএস ইংরেজির জন্য। বিশ্বাসে বিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনাদেরকে অনেকে অনেক বিষয়ে অনেক ভাবে অনেক বই, অনেক রেফারেন্স বই আপনাকে প্রেসক্রাইব করবে।
আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা করবেন কোনটা আপনার পড়া দরকার। মনে রাখবেন, আমরা যারা আপনাদেরকে বিসিএস লেভেলে পড়িয়ে থাকি, গাইড করি, তারা আমরা আইডিয়া গুলো আপনাদেরকে সাথে শেয়ার করি। আমরা কোনোটার জন্য আপনাদেরকে ফোর্স করি না, আমরা জাস্ট শেয়ার করি। আপনাকে একটা ডিসিশন নিতে, প্রস্তুতি নিতে আমরা আপনাকে সহায়তা করি, এবং এই সহায়তা দিতে গিয়ে আমরা যে কথাগুলো বলি আপনি নিজেও একটু নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা বোধ দিয়ে চেষ্টা করবেন কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা আমার জন্য যৌক্তিক পরামর্শ, কোনটা আমার গ্রহণ করা উচিত। ইংরেজিতে আমি সিম্পলি আপনাদেরকে বইয়ের নাম দিলাম ইংলিশ ফর টুডে, ক্লাসেস 9 to 12। মনে রাখবেন, বিসিএস পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় একটি নিয়োগের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এই পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় সেগুলো সাধারণত ইন্টারমিডিয়েট পর্যন্ত বেস করেই করা হয়, আমাদের অভিজ্ঞতা এটাই বলে। 9-10 এর বই, একাদশ দ্বাদশ শ্রেণীর বই, যে কোনো সাবজেক্টের বইগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট বিসিএস পরীক্ষার জন্য। মনে রাখবেন, ইংরেজিতে ইংলিশ ফর টুডে যে রিডিং কম্প্রিহেনশন, আমাদের মাত্র 3টা জিনিস কাজ করতে হয় বিসিএস লিখিত পরীক্ষা ইংরেজিতে। ফার্স্ট হচ্ছে একটা প্যাসেজ থাকে, রিডিং কম্প্রিহেনশন আমরা যেটাকে বলছি, এই প্যাসেজ থাকে আর ধরনের প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর দিতে হয়, সেখানে সরাসরি 100 নম্বর। ইংরেজি রচনা লিখতে হয় একটা, 50 নম্বর। রচনা লিখতে হয় একটা 50 নম্বরের, এবং দুটো অনুবাদ করতে হয় 25, একটা ইংলিশ টু বাংলা আর একটা বাংলা টু ইংলিশ, দুইটা অনুবাদ করতে হয়। এই দুইটা অনুবাদের হচ্ছে 50। তাহলে একটু খেয়াল করেন, যে ইংরেজিতে সারা জীবন গ্রামার পড়ে আসছেন, সেই রকম প্রথাগত কোনো গ্রামার কিন্তু ইংরেজি পরীক্ষার জন্য নাই। আপনাকে ইংরেজি পরীক্ষার জন্য ইউ মাস্ট রিড, ইউ মাস্ট সি ইউর সিলেবাস। মনে রাখবেন, অমুক স্যার বলেছেন, তমুক স্যার বলেছেন, তমুক বলেছেন, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর সিলেবাস। ফার্স্ট আপনি সিলেবাসটা কালেকশন করুন। সিলেবাস পড়া আপনার জন্য ম্যান্ডেটরি। পাবলিক সার্ভিস কমিশন আপনাকে বলে নাই আপনি মার্চ ফরওয়ার্ডে যান, বলে নাই আপনি অমুক প্রতিষ্ঠানে যান, অমুক প্রতিষ্ঠান মার্চ ফরওয়ার্ড। আপনাকে পাবলিক সার্ভিস কমিশন একটা সিলেবাস দিয়েছে। আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ওই সিলেবাসটা কালেক্ট করা, ওই সিলেবাসটা পড়া। পরে না বুঝলে সেক্ষেত্রে কারো সহায়তা নেন, বোঝার দরকার হলে কারো সাথে সেই ক্ষেত্রে সহায়তা নেন, কিন্তু আগে আপনাকে নিজে পড়তে হবে। নিজে পড়লে লাভটা হচ্ছে কোথায় একটু খেয়াল করেন। একটা মার্কেটিং লাইন নিয়ে সম্ভবত একটা লাইন পড়েছিলাম এরকম, সেটা হচ্ছে আপনি যদি কাউকে একটা মাছ দেন তাহলে সে এক বেলা মাছ দিয়ে খেতে পারবে, আর যদি কাউকে আপনি মাছ ধরার কৌশলটা শিখিয়ে দেন তাহলে সে সারা জীবন মাছ দিয়ে ভাত খেতে পারবে। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, মার্চ ফরওয়ার্ড আপনাদেরকে যেটা দিতে চাই, ভাইয়েরা বোনেরা, আমরা চাচ্ছি আপনি মাছ ধরার কৌশলটা আপনি জানুন, আপনি নিজে জানুন হাউ টু ক্যাচ ফিশ, কিভাবে মাছ ধরতে হয়, যাতে আপনি নিজে পথ চলতে পারেন। ইংলিশ ফর টুডে বই দিলাম, রিডিং কম্প্রিহেনশন, এখানকার থেকে যে ওয়ার্ড গুলো দেওয়া হয় সেই ওয়ার্ড গুলোর একটা বড় অংশ আপনি এই বইগুলোতে কমন পাবেন। সুতরাং আপনি বিভিন্ন জনের বিভিন্ন ক্যাপসুল না নিয়ে বিভিন্ন পরামর্শ আপনি শুনুন, শুনে আপনি কোনটা যৌক্তিক, কোনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝুন। কিভাবে বুঝবেন? আপনাকে সিলেবাস পড়তে হবে, আপনাকে পাঠ্যক্রম গুলো দেখে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে কার বক্তব্যটা আমি নিব এবং সেটা আমি কোন প্রেক্ষাপটে কেন নিব সেটা আপনাকে জাজ করতে হবে। এখন একটু আসুন, এরপরে একটা বইয়ের নাম দিলাম বেস্ট বিসিএস রিটেন ইংলিশ। এটা হচ্ছে আমাদের দুইজন এটা নিয়ে সিলেবাস নিয়ে অনেক কাজ করি। আমি নিজে বিসিএস এর সিলেবাসের প্রতি, আমি যদিও ইংলিশের স্টুডেন্ট নই, আমি ইংরেজি পড়াইও না, কিন্তু ইংরেজির সিলেবাসটা আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। আমি নিজে না বুঝলে আমার বন্ধুরা যারা আছেন, যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, যারা এক্সপার্ট আছেন, তাদের সাথে আমি শেয়ার করি, তাদের কাছ থেকে আমি আলোচনা নিই, আমি তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করি। এবং আমি এটা করে আমি 35তম বিসিএস থেকেই আমি চেষ্টা করেছি 35তম বিসিএস পরে আমি বিসিএস ইংরেজির সিলেবাসটাকে ভেঙে পড়ানোর, বিসিএস ইংরেজির সিলেবাসটাকে সিরিয়াসলি পড়ানোর বা পড়ানোর যে একটা গাইডলাইন তৈরি করার জন্য স্টুডেন্টদের জন্য, আপনাদের জন্য, আমাদের ভাই বোন যারা আপনাদের সিনিয়র যারা অলরেডি ক্যাডার অফিসার হয়ে গেছেন তাদের জন্য আমি একটা পাঠ পরিকল্পনা তৈরি করেছিলাম। এই পাঠ পরিকল্পনাটা নিয়ে বাংলাদেশের আরেকজন ইংলিশ এক্সপার্ট শ্রদ্ধেয় সাইফুর রহমান খান, আপনারা অনেকেই চিনেন, উনি একজন ভিন্ন ধারার একজন শিক্ষাবিদ, যিনি অর্থ সহ ইংরেজি পড়ার ব্যাপারে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করে আসেন। সাইফুর মতো একটা বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠাতা ছিলেন, এবং স্যার নিজে একজন ইংলিশের খুব গুরুত্বপূর্ণ শিক্ষক। তার সাথে আমার অনেক শেয়ারিং হয়েছে। অন্যান্য ইংলিশ ফ্যাকাল্টি, আমাদের শাহান স্যার মার্চ ফরওয়ার্ডে আপনাদের ইংরেজি শিক্ষক, তার সাথে আলোচনা হয়েছে। আনোয়ারুল কবির স্যার মার্চ ফরওয়ার্ডের একজন আপনাদের ম্যাথস এন্ড মেন্টাল এবিলিটির শিক্ষক, অ্যানালিটিক্যাল এবিলিটির শিক্ষক, আমাদের আনোয়ারুল কবির স্যার তিনি আছেন। মোহাম্মদ ইউনুস
ইংরেজির সহকারী অধ্যাপক চট্টগ্রাম কলেজ, এরকম সহ আরো অনেকে আছেন যাদের সাথে আমি আলোচনা করে আমি এই প্যাটার্নটা তৈরি করেছি, এবং এটা এই আমাদেরই সম্পাদিত একটা বই হচ্ছে বেস্ট বিসিএস রিটেন ইংলিশ। আপনি জাস্ট এই দুইটা বই, আপনাকে কোনো বই পড়তে আমি নিষেধ করব না, বাজারে কোনো বই পড়তে আমি আপনাকে নিরুৎসাহিত করব না, আমি জাস্ট আপনাদের কাছে একটা অ্যাপিল করতে চাই ফর ইওর ওন ইন্টারেস্ট, প্লিজ আপনি এই দুইটা বই আপনি দেখুন। নবম দশম শ্রেণী থেকে দ্বাদশ একাদশ শ্রেণীর বইগুলো লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স আপনি পড়ে পড়ে বুঝুন, অর্থ সহ পড়ুন, এবং আপনি সেখানে যে প্যাসেজ গুলো আছে সেগুলো আপনি নিজে সমাধান করুন, বন্ধুদেরকে নিয়ে সমাধান করুন। একটু মনে রাখবেন, আমি নিরুৎসাহিত করছি না, আমাদের বন্ধুদের অনেকেই বিভিন্ন জনের পরামর্শে, কেউ ডেইলি স্টারের অনুবাদ, কেউ অমুকের অনুবাদ নিয়ে আমরা অনেকে ব্যস্ত থাকি। হ্যাঁ, আপনি পড়ুন, এটা আপনার যে কোনো একটা পড়ালেখা আপনার কাজ দেবে, সেটা আপনার জন্য ভালো, বাট মনে রাখবেন ডেইলি স্টারের পরীক্ষা আপনি দিবেন না, আপনি আপনার পরীক্ষাটা দিবেন, ওই পরীক্ষার জন্য আপনি ফোকাস কি? ফোকাস হচ্ছে, একটু খেয়াল করেন, আমাদের যে নবম দশম শ্রেণীর সিলেবাস, আমাদের যে দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণীর সিলেবাস, এটা কিন্তু বাংলাদেশ সরকার প্রণীত, মনে রাখবেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগগুলো এগুলো প্রণয়ন করেছে, এবং সরকারি পাবলিক সার্ভিস কমিশন আমাদের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সুতরাং ইন্টারমিডিয়েট এবং এসএসসির প্রত্যেক সাবজেক্টের বই যেগুলো আমার সিলেবাস কভার করে, আমার সিলেবাসের অধীনস্থ যে বইগুলো আছে সেগুলো আপনাকে পড়তে হবে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি ইংরেজিতে নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণীর বইগুলো পর্যন্ত পড়েন এবং বেস্ট বিসিএস রিটেন ইংলিশ বইগুলো পড়েন, আমার মনে হয় ইংরেজির ক্ষেত্রে আপনি একটা ভালো এগিয়ে থাকবেন, এবং এটা আপনাকে করতে হবে, এটা কি বলে, প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। রিডিং কম্প্রিহেনশন আমরা অনেকেই আছি ভুলবশত, অজ্ঞতাবশত, না বুঝে অথবা মিসগাইডেড হয়ে আমরা অনেকেই সরাসরি পরীক্ষার হলে গিয়ে এটা করতে চাই, এটা বিপজ্জনক। মনে রাখবেন, আমি কথাগুলো তাদেরকে বলছি যারা বিসিএস ক্যাডার অফিসার হতে চান, আমি কথাগুলো তাদেরকে বলছি যারা বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছেন, আমি কথাগুলো তাদেরকে বলছি যারা বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য পরিশ্রম করতে রাজি, আমি কথাগুলো তাদেরকে বলছি যারা নিজেকে একটা ভালো অবস্থানে, নিজের ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য একটা ভালো পজিশনে দেখতে চান, তাদের জন্য আমার এই কথাগুলো, এবং তাদের জন্য যারা প্রথম সুযোগে বিসিএস ক্যাডার অফিসার হতে চায়, আমি তাদের জন্য এই কথাগুলো বলছি। আপনারা প্লিজ এই বইগুলো আপনারা পড়ুন, এই বইগুলো পড়লে আমার মনে হয় আপনি সেক্ষেত্রে উপকার পাবেন। নেক্সট আমাদের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী একটু খেয়াল করুন, আমি 3টা বইয়ের নাম দিয়েছি। আপনাদেরকে প্রথমেই বলি, বাংলাদেশ বিষয়াবলী হচ্ছে বাংলা এবং ইংরেজির সাথে সাথে বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলোর একটি। কেন বলছে এটা শুনুন। বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে বাংলার থাকে 35, লিখিততে থাকে 200 নম্বরের পরীক্ষা, ইংরেজি সেম। কিন্তু বাংলাদেশ বিষয়াবলী এমন একটা সাবজেক্ট যেটা প্রিলিমিনারিতে থাকে 30 মার্কস, লিখিত থাকে 200 মার্কস, এবং ভাইভাতে অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করা হয় ইউজুয়ালি। একটু খেয়াল করেন, তাহলে বিসিএস বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সিলেবাসের নম্বর বরাদ্দ বেশি, সুতরাং আপনাকে এটা নিয়ে পড়তে হবে। শুধু কি তাই? If you become a BCS cadre officer, if you become successful in this journey, BCS journey, আপনি যখন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অফিসার হবেন, আপনার টোটাল ক্যারিয়ার লাইফে, আপনার টোটাল চাকরি জীবনে আপনাকে একটি সাবজেক্ট নিয়ে পুনঃ পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, বারে বারে পড়তে হবে, and that is বাংলাদেশ অ্যাফেয়ার্স অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী। সুতরাং বাংলাদেশ বিষয়াবলী সাবজেক্টটা আপনাকে খুবই সিরিয়াসলি নিতে হবে। এটা প্রিলির জন্য, লিখিতর জন্য, ভাইবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি বিসিএস ক্যাডার অফিসার হয়ে যান সেক্ষেত্রে আপনার টোটাল চাকরি লাইফের জন্য আপনার এটা দরকার। বাদ দেন বিসিএস ক্যাডার অফিসার হওয়ার কথা, আপনি একজন ভালো সিটিজেন, আপনি একজন কনসাস সিটিজেন হিসেবে আপনার বাংলাদেশ বিষয়গুলির নলেজগুলো আপনার দরকার। সুতরাং বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আপনাকে একটু ইলাবোরেটলি পড়তে হবে, এটা আমি আপনাকে বলে রাখছি। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আপনাদেরকে আমি 3টা বই আপাতত রেফার করছি আজকে। 1 নাম্বার বইটি হচ্ছে বাংলাদেশ স্টাডিজ, ওবায়েদ, ডালিয়া ও আরেফিন। হ্যাঁ, আপনারা যারা আমাকে চিনেন বা আমার কথা শুনছেন বা কেউ কেউ হয়তো জেনে থাকতে পারেন, এই 3জন কন্ট্রিবিউটরের মধ্যে একজন হচ্ছে আমি, ওবায়েদ যেটা সেটা আমি, এম ওবায়দুল্লাহ চৌধুরী। ডালিয়া উনি হচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং আরেফিন উনি হচ্ছে 29 এবং 30 পরপর 2টা বিসিএস পরীক্ষায় উনি সফল হয়েছিলেন, এবং 2টা বিসিএস পরীক্ষায় উনি বিসিএস জেনারেল এডুকেশনের জন্য সিলেকশন পেয়েছেন। বর্তমানে উনি চট্টগ্রামের
আমার যদি ভুল না হয়, হয় চট্টগ্রাম সরকারি কলেজ অথবা চট্টগ্রাম কমার্স কলেজ, এই দুইটা কলেজের কোন একটা কলেজে পোস্টিং অবস্থায় আছেন। এই তিনজনের যৌথ কন্ট্রিবিউশন, কম্বাইন্ড কন্ট্রিবিউশনে বাংলাদেশ বিষয়াবলী বইটি প্রণীত হয়েছে। এই বইটি প্রকাশ করেছে ঢাকার AHDPH নিউ মার্কেটের একটা বিখ্যাত প্রকাশনা। আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন, এবং এটা মূলত ফোকাস করা হয়েছে BCS সিলেবাস, প্রমোশনের জন্য যে সিনিয়র স্কেল পরীক্ষা, প্রমোশনের পরীক্ষা, এটার সিলেবাস, এবং বিশ্ববিদ্যালয়ের কতগুলো সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টির কতগুলো সিলেবাসকে কেন্দ্র করে এই বইটা রচিত। আমার মনে হয় BCS এর একটা বাংলাদেশ বিষয়াবলী নিয়ে ডিটেইলস প্রিপারেশনের জন্য আপনি এই বইটা পড়তে পারেন। 2 নম্বর বইটি হচ্ছে আমাদের অনেকের আছে, হ্যাঁ, সঞ্জিদা স্মৃতি, আপনি বাংলাদেশ বই কিনেছেন, পুরাতন এডিশন কিনেছেন, ভেরি গুড। নতুন তথ্য কিভাবে পেতে পারি? তো সম্ভবত এটা জানুয়ারিতে আপনার, সরি জানুয়ারি না, ফেব্রুয়ারিতে বইমেলায় এটা নতুন করে আসবে। আপনারা চাইলে সময় থাকলে তখন কালেকশন করতে পারেন, আর বর্তমানে যেটা আছে সেটা কালেকশন করে পড়তে পারেন। এরপর আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই বইটা আমাদের সবাইকে প্রিলিমিনারিতে লাগবে, লিখিত পরীক্ষায় লাগবে, ভাইবা প্রিপারেশনের সময় লাগবে, সচেতন নাগরিক হিসেবে লাগবে। সুতরাং এই বইটা আপনি কালেকশন করবেন। ছোট বই নয়, সংবিধানের উপরে লিখিত কোনো বইয়ের কথাও এখনো বলিনি। বলছি যে বইটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করে সংবিধান। আপনি দেখবেন সাদা মলাটের বই, A4 সাইজ বা এরকম একটা সাইজের হবে, বাংলা ইংরেজি, এক পৃষ্ঠায় বাংলাতে লেখা আছে আর এক পৃষ্ঠায় সেটা ইংরেজিতে কনভার্ট করা আছে। এই বইটি আপনারা সবাই কালেকশনে রাখবেন। প্লাস হচ্ছে তথ্যের হাল নাগাদ করার জন্য আপনি একটা বই কিনবেন, সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক সার্ভে 2020। এই বইটি আপনি বইটি রংপুরে কি পাওয়া যাবে আমি জানি না, হয়তো এখানে বুক লিস্টের পরে যদি আপনার দরকার হয় আপনি কমেন্টে লিখে দিবেন, সেক্ষেত্রে হয়তো কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার বা প্রকাশকের নাম্বার আমরা দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা হয়তো আপনাকে রেফার করতে পারি কোথায় পাওয়া যেতে পারে বা নাম্বার, সে বিষয়ে আমরা সহযোগিতা করব। একজন বলেছেন অ্যাসিউরেন্স এবং ওরাকল সিরিজের বইগুলো অনেকেই সাজেস্ট করে থাকেন, স্যার এই ব্যাপারে যদি কিছু বলতেন। ভাই, আমার পরামর্শ খুবই ক্লিয়ার, আপনি কি বই পড়বেন এটা চেয়ে জরুরি হচ্ছে আপনি প্রথম সুযোগে BCS ক্যাডার অফিসার হবেন। এইটা হওয়ার জন্য আপনাকে কি বই পড়তে হবে। ওই বইগুলো, ওরাকলের বই, অ্যাসিউরেন্সের বই বা আদার্স যে বইগুলোর কথা বলছেন, আপনি সহায়ক বই হিসেবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কিছু মূল বই পড়বেন, কিছু বেসিক বই পড়বেন, যে বইগুলোতে আপনি একটা ভালো একটা স্ট্যান্ডার্ড ধারণা পাবেন, রেফারেন্স বই হবে। আপনি সেক্ষেত্রে বাংলাদেশের স্টাডিজ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং অর্থনৈতিক সমীক্ষা অথবা সরকারি পরিসংখ্যান ব্যুরোর অন্যান্য বইগুলো আপনি পড়তে পারেন, রেফারেন্স গুলো পড়তে পারেন। পাশাপাশি আপনি যে বইগুলো পড়তে চাচ্ছেন বা পড়েছেন আছে সেগুলো পড়তে পারেন, আমার কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন। তবে এগুলোকে আপনি মনে রাখবেন মূল বই নয়, সহায়ক বই হিসেবে রাখবেন সবসময়। এটা নিয়ে আমি আরেকটু পরে কথা বলছি আবারও। এখন আমি আপনাদেরকে বলবো আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে। আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমার একটু খেয়াল করুন। আন্তর্জাতিক বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স BCS পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রিলিমিনারিতে 20 মার্কস, BCS লিখিত পরীক্ষায় 100 মার্কস, এবং BCS ভাইভা পরীক্ষায় সাধারণত আমরা পররাষ্ট্র ক্যাডার যারা দেয় তাদের হয়, অথবা অন্যান্য ক্যাডারও রিসেন্ট যে ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ইস্যুস যেগুলো আছে সেগুলো নিয়ে সাধারণত প্রশ্ন হয়। সেই জন্য আন্তর্জাতিক বিষয়াবলী একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এবং আমাদের অনেকেরই দেখবেন, আমাদের প্রায় 98%-এরই ব্যাকগ্রাউন্ডে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কোনো কোর্স সরাসরি ইউনিভার্সিটিতে পড়িনি, এক্সেপ্ট স্টুডেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল রিলেশনস, ওই ডিপার্টমেন্টের বাইরে। এবং বিশেষ করে কয়েকটা সাবজেক্টের সাবসিডিয়ারি হিসেবে পড়ানো হয়, যেমন লতে পড়ানো হয়, ডিপার্টমেন্ট অফ ল, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এরকম কয়েকটা ডিপার্টমেন্টে হয়তো এই বইটি এটি একটি সাবসিডিয়ারি বা অপশনাল কোর্স বা নন কোর্স হিসেবে পড়ানো হয়ে থাকে, বা কোনো কোনো জায়গায় কোর। কিন্তু এই বই এর যদি আপনি ভালো প্রিপারেশন নিতে চান, আপনাকে অবশ্যই এই সাবজেক্টের আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই 2টি বই পড়ে রাখবেন। গল্পের মতো করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 2টি বই পড়বেন। এই বই দুটি আমি আপনাকে 3টা বইয়ের নাম দিচ্ছি, অ্যাটলিস্ট 3টা বই না পারলেও আপনারা 2টা বই পড়ে রাখেন। জ্যোতি রানী সূত্রধর আন্তর্জাতিক বিষয়াবলী, আমার জম বলেছেন, জম বলে তো হবে না, আপনাকে জম দেখলেও ফেস করতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমার খুব আগ্রহের সাবজেক্ট, আমি খুব পছন্দ করি, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আবার খুব ক্রিটিক্যাল সাবজেক্ট।
এটা অনেক একটা ডাইনামিক একটা সাবজেক্ট, আপনাকে একটু ভালো প্রিপারেশন রাখতে হবে। আপনারা যারা বিসিএস সিরিয়াস ক্যান্ডিডেট, সিনসিয়ার ক্যান্ডিডেট, যারা বিসিএস স্বপ্নে বিভোর, বিসিএস ক্যাডার অফিসার হতে চান, আমি আপনাদেরকে বলবো প্লিজ ডোন্ট টেক রিস্ক। আপনি কোনো ঝুঁকি নেবেন না। আপনি এই 3টা বইয়ের মধ্যে অবশ্যই 2টি বই আপনি পড়বেন। এই 3টা বই ছাড়া অন্য কোনো বই থাকলে আপনি পড়তে পারেন, ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে অন্তত 2টা বই আপনি পড়বেন আপনার নিজের সুবিধার জন্য, নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এবং পরীক্ষায় ভালো করার জন্য। এগুলো হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা, সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক রাজনীতি আব্দুল হালিম, ব্যারিস্টার আব্দুল হালিম একটা বই আছে, বইটা আপনারা পড়তে পারেন। বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমান স্যারের বইটা পড়তে পারেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সিনিয়র প্রফেসর। এটা নিয়ে আমার একটা বই আছে, আন্তর্জাতিক সম্পর্ক, আমি এবং আরিফিন স্যারের একটা বই। এই বইটি এখন বাজারে কোনো কপি নেই, নতুন বই না আসা। এই 3টা বইয়ের মধ্যে আপনারা যে কোনো 2টা বই পড়েন, আর আমার বইটা যদি বাজারে আনা সম্ভব হয় আমি আপনাদেরকে নোটিফাই করব বিষয়টা নিয়ে। পরবর্তী যে সাবজেক্ট আমাদের আছে, 2টা পরীক্ষা 4টি সাবজেক্ট, যেমন এগুলো হচ্ছে, একটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, আর একটা হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। এখন আমি আপনাদেরকে কথা বলবো বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে। বিজ্ঞান ও প্রযুক্তিতে একটু একইভাবে আমি ওই যে ইংরেজির মতো করে আপনাদেরকে বলবো, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণত প্রশ্ন রিপিট হয়। আমি আবারও বলছি, 2টা সাবজেক্টে প্রশ্ন রিপিট হয়, বিজ্ঞান ও প্রযুক্তি, এই সাবজেক্ট সেটা হচ্ছে সেটা। আমাদের পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের, এখানে 2টা পার্ট, একটা হচ্ছে সায়েন্স পার্ট, একটা হচ্ছে টেকনোলজি পার্ট, আইসিটি, কম্পিউটার এন্ড আইসিটি। বিজ্ঞানের জন্য 50 নাম্বার, প্রযুক্তির জন্য 50 নম্বর। সাধারণত এগুলো নিয়ে আপনি বাজারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাধারণ বিজ্ঞান বইগুলো পড়তে পারেন, এবং উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমানের বই আছে, এমডি লুৎফর রহমান স্যারের বই আছে, আপনি যে কোনো একটা বই নিয়ে আপনি পড়তে পারেন। তথ্য প্রযুক্তির জন্য একটা বেসিক বই পড়ুন, এবং সাধারণ বিজ্ঞানের জন্য একটা বেসিক বই পড়ুন। পাশাপাশি আপনি চাইলে বাজার থেকে কোনো একটা সহায়ক বই যদি আপনি কিনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাও আপনি ফলো করতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি 50-50 100 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। এরপর আমাদের আছে আর সর্বশেষ সাবজেক্ট হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতার ক্ষেত্রে আপনাদের কাছে আমার সরাসরি প্রশ্ন রেফারেন্স হচ্ছে, আপনি 8ম থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলো পড়বেন। একাদশ দ্বাদশ শ্রেণীর সব বই পড়ার দরকার নেই, সিলেক্টেড টপিক যেগুলো আমার সিলেবাসের সাথে আমাদের ম্যাচ করবে সেগুলো, আর 8ম, 9ম, 10ম শ্রেণীর পুরো ম্যাথ বইগুলো আপনারা করে রাখার চেষ্টা করবেন। আর এরপরে পাশাপাশি তো আমাদের শ্রদ্ধেয় আনোয়ারুল কবির স্যার বা আরো যে ম্যাথমেটিক্স এর শিক্ষকরা আছেন, তারা আপনাদেরকে পরবর্তী মানে আরো কিভাবে সাবজেক্ট গুলো বাছাই করবেন সেই বিষয়ে বলবেন। আমার ইন জেনারেল আপনাদের প্রতি পরামর্শ হচ্ছে, আপনারা 8ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই বইগুলো পড়বেন। এরপর যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাই, আপনি একটু খেয়াল করুন তো, লিখিত পরীক্ষায় প্রয়োজনীয় মার্কস তোলার জন্য অত্যাবশ্যক কি কি, ইনএভাইটেবল, মানে আমার এসেনশিয়ালস গুলো কি কি বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করতে হলে, এটা একটা প্রশ্ন। 2 নম্বর আরেকটা প্রশ্ন হচ্ছে, বিসিএস পরীক্ষায় আপনার আমি কি পাস করার, বিসিএস লিখিত পরীক্ষায় পাস করার জন্য পড়বো, নাকি বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য আমি পড়বো? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বন্ধুরা একটু খেয়াল করুন। বিসিএস লিখিত পরীক্ষা অনেকেই পরীক্ষা দেয় জাস্ট পাস করার জন্য, কিন্তু আপনি ক্যাডার অফিসার হতে হলে আপনি পাস করার পরীক্ষা দিয়ে ক্যাডার অফিসার হতে পারবেন না। মনে রাখবেন, এটা অনেক কম্পিটিশনের একটা পরীক্ষা। এখানে আপনি কত কি করেছেন এর চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে কম্পিটিশনের কাছ থেকে কে আপনি এগিয়ে থাকলেন, এটা স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। মনে রাখবেন, আপনার বন্ধুরা যে স্টাডিটা করছে আপনাকে এর চেয়ে ভিন্নতর, এর চেয়ে ডেভেলপড ওয়েতে, অল্টারনেটিভলি ডেভেলপড ওয়েতে আপনাকে সেই প্রচেষ্টা, সেই প্রস্তুতিটা আপনাকে নিতে হবে। একটু খেয়াল করুন তো, বিসিএস পরীক্ষায় কেউ যদি 50% মার্কস পায় একজন ক্যান্ডিডেট, তাকে ভাইবা বোর্ডে ডাকা হয়। তাহলে আপনি যদি 900 নম্বরের মধ্যে 450 মার্কস পান, আপনাকে ভাইবা বোর্ডে একটা কল দিবে, আপনি সেজে গুজে গিয়ে পরিপাটি হয়ে ভাইবা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। কিন্তু আপনি যদি বিসিএস ক্যাডার অফিসার হতে চান, আপনি কিন্তু 450 মার্কস নিয়ে আপনার পক্ষে সম্ভব না। আপনাকে সেক্ষেত্রে 600+ মার্কস ক্যারি করতে হবে, 640 মার্কস, 650 মার্কস, পারলে আরো বেশি মার্কস আপনাকে অবটেইন করতে হবে, পেতে হবে, গেইন করতে হবে, দেন আপনি বিসিএস ক্যাডার অফিসার হওয়ার কথা চিন্তা করতে পারেন। তাহলে একটু খেয়াল করুন তো,
দুইটা বিষয় একটু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলছি, আপনারা যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, প্রয়োজনে খাতাপত্রে একটু নোট নেন। সেটা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষায় আপনাকে সিদ্ধান্ত, শুধু বিসিএস লিখিত প্রিপারেশন আপনি নিচ্ছেন, কিন্তু আপনি ওয়াইডলি এই যে আপনি বিসিএস এর ব্যাংকে পরীক্ষা দিবেন, অন্য বিসিএস এর পরীক্ষা দিবেন, সরকারি বেসরকারি অন্যান্য ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা ভালো জবগুলোর জন্য পরীক্ষা দেবেন, সবগুলোর প্রিপারেশন কিন্তু আপনার মাদার হচ্ছে বিসিএস লিখিত প্রিপারেশন। এই বিসিএস লিখিত প্রিপারেশনের মধ্যেই আপনাকে কিন্তু এক ঢিলে অনেক পাখি মারার মতোই এক প্রস্তুতিতে অনেকগুলো পরীক্ষায় ভালো করার জন্যই কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে। আপনাকে মনে রাখবেন 6 মাস থেকে 1 বছর সময় প্রস্তুতির পিছনে আপনি বিনিয়োগ করুন, স্যাক্রিফাইস করুন অনেক কিছু, কিন্তু এটা আপনাকে ভালো এটা কি বলে ভালো একটা রিটার্ন দেবে। আপনাকে অবশ্যই এটা লজিক্যাল রিটার্ন আপনি পাবেন যদি আপনি পরিশ্রম করেন, আপনি যদি টেকনিক্যাল হন, আপনি যদি স্ট্র্যাটেজিক্যাল হন, আপনার এক্সাম অ্যাপ্রোচ যদি ভালো হয়, আপনি সেক্ষেত্রে আপনি অনেকটুকু অ্যাডভান্স থাকবেন, এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে। এখন আমাদের পয়েন্ট হলো কিভাবে আমরা পাস করা মার্কস এবং ক্যাডার হওয়ার মতো মার্কস ডিফারেন্সটা আমরা কিভাবে মেক করব, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জন। আজকের আমার যে আলোচনা, এই আলোচনার আপনি যদি আমাকে বলেন মূল সূত্রটা কোন জায়গায়, মূল পয়েন্টটা কোন জায়গায়, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আমার মূল পয়েন্ট হচ্ছে আপনি কি বিসিএস ক্যাডার অফিসার হওয়ার জন্য লিখিত পরীক্ষা দিবেন, নাকি বিসিএস লিখিত পরীক্ষায় পাস করে ভাইবা দেওয়ার জন্য আপনি পরীক্ষার্থী। আমি আপনাকে বলবো নিশ্চিতভাবে আমরা সবাই চাচ্ছি এই মহা গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালোভাবে সফল হয়ে বিসিএস ক্যাডার অফিসার হতে। সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনি ক্যাডার অফিসার হওয়ার জন্য পরীক্ষা দেবেন। এখন এই ক্যাডার অফিসার হওয়ার জন্য পরীক্ষাটা আমি কিভাবে দিতে পারি সেটা আমরা একটু আলোচনা করি। বুক লিস্ট নিয়ে আমি লাস্ট একটু কথা বলে দিতে চাই আমার নেক্সট পয়েন্টের আগে। বিসিএস লিখিত পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা বুক লিস্টে যে সাবজেক্ট ওয়ারি বইগুলো আপনাদেরকে দিয়েছি, এগুলোর পাশাপাশি আপনি পত্র পত্রিকা থেকে বিশেষ করে বাংলা এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে আপনি বর্তমান পত্র পত্রিকা, রেফারেন্স বই, এগুলো থেকে আপনাকে তথ্যপত্র নিয়ে লিখে রাখতে হবে, নোট করতে হবে, সেগুলো আপনাকে পরীক্ষার খাতায় ইউজ করতে হবে। সুতরাং আপনি শুধু বুক লিস্টের বই দিয়েছে এর বাইরে যে বই পড়বেন না তা নয়, এর বাইরেও যদি আপনার ভালো বই থাকে সেগুলো আপনি পড়বেন, এগুলো আপনার বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগবে। বিসিএস বাংলা এবং এখন আমি যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় ভালো করার আমার অপরিহার্য কৌশলগুলো কি। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা বিষয় ফোকাস করেছি আলোচনায়, সেটা হচ্ছে আমি কি বিসিএস লিখিত পরীক্ষায় পাস করার জন্য পরীক্ষা দিব না ক্যাডার অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিব। যারা ক্যাডার অফিসার হওয়ার জন্য, অবশ্যই আপনারা ক্যাডার অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিবেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনারা সেই নিয়তেই এই আলোচনাটা শুনছেন। যদি তাই হয় আপনাকে 5টি কাজ করতে হবে। এই 5টি কাজ ম্যান্ডেটরি, এগুলো আপনাকে করতেই হবে। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে হতে পারে আপনি বিসিএস 41তম বিসিএস লিখিত পরীক্ষায় যেটা হবে সেটা আপনার একটা সফল পরীক্ষা হতে পারে, এবং সেই পরীক্ষায় আপনি এটা কি বলে ওই মুক্ত ছিনিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি হাজার লক্ষ লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে আপনি নিজে ওই যে মাত্র 2000-এর ক্যাডার অফিসার, সেখানকার একটা আপনার গুরুত্বপূর্ণ, আপনার প্রথম চয়েস, আপনার সেকেন্ড চয়েস, এইগুলো আপনি নিয়ে আসতে পারবেন, ছিনিয়ে নিয়ে আসতে পারবেন, বা আপনার প্রত্যাশিত ক্যাডারটি আপনি হতে পারবেন। এই কৌশলগুলো কি আমরা একটু ওয়ান বাই ওয়ান একটু আলোচনা করি। প্রথম পয়েন্ট হচ্ছে সিলেবাস স্টাডি করা। একটু খেয়াল করেন বন্ধুরা যারা শুনছেন, লিখিত পরীক্ষায় ভালো করা বলতে বুঝাচ্ছি লিখিত পরীক্ষায় দিয়ে ক্যাডার অফিসার হওয়ার জন্য যে কতগুলো ইনএভাইটেবল যে পয়েন্টস রয়েছে, স্ট্র্যাটেজি রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে সিলেবাস স্টাডি করা। একটু খেয়াল করেন, সিলেবাস স্টাডি করা। আমি এই কথাটি আপনাদেরকে আমার আলোচনার শুরুতে একবার বলেছি, আমি এখন আবারও বলছি। আপনি যদি বিসিএস পরীক্ষায় ভালো করতে চান, হ্যাঁ আপনি মার্চ ফরওয়ার্ডের পরামর্শ নিন, XYZ যে সেন্টার গুলো আছে সেগুলো পরামর্শ দিন, অনেক শিক্ষকের পরামর্শ নিন, বই পড়ুন, সমস্ত কিছু করুন, আগের ক্যাডার অফিসারের সাথে যোগাযোগ থাকলে তাদের সাথে কথা বলুন। কিন্তু আমি বলবো সবচেয়ে জরুরি, 1 নাম্বার জরুরি কাজ হচ্ছে to study your Public Service Commission syllabus for BCS written examination. BCS লিখিত পরীক্ষার জন্য পিএসসি যে সিলেবাসটা দিয়েছে, আপনি কেয়ারফুলি বুঝে আপনি সেই সিলেবাসটা একটু পড়ুন। সিলেবাস স্টাডি করা কেন দরকার?
আমরা অনেকেই বলতে শুনবেন, আমাদের মতো যারা আপনাদেরকে গাইড করেন, ইনস্ট্রাকশন দেয়, অনেকেই বলে নোট করো নোট করো নোট করো, পত্র পত্রিকা থেকে, সাময়িকী থেকে, রেফারেন্স বই থেকে নোট করো। এখন একটু খেয়াল করুন তো, নোট আপনি কোনটা করবেন? আপনার যদি একটা নোট করতে হয়, যদি বাংলাদেশে থাকে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা রিপোর্ট হয়ে আছে মনে করেন, সেই নোটটা আপনি কি কালেকশন করবেন? নোটটা আপনি কালেকশন করবেন, আপনি কিছু লিখে রাখবেন? হ্যাঁ, লিখে রাখবেন, যদি এটা আপনার বিসিএস পরীক্ষার সিলেবাসে থাকে। যদি না থাকে আপনার এটা আলাদা করে সংগ্রহ করার দরকার নেই। আপনি ডিজিটাল বাংলাদেশের কথা আমরা বলি, আমরা পদ্মা ব্রিজের কথা বলছি, আমরা মেগা 10 প্রজেক্টস এর কথা বলছি বর্তমান সরকারের। এই বিষয়গুলো থেকে যেহেতু প্রশ্ন হয়, যেহেতু এগুলো পরীক্ষার সিলেবাসও আমাদের আছে, তাহলে এগুলো নিয়ে আমাকে নোট নিয়ে পড়ালেখা করতে হবে। যেগুলো আমার সিলেবাসে নাই সেগুলো আমি নোট নিব না। একটু খেয়াল করেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনাদের জন্য আছে। কোন জিনিসগুলো আপনি নোট নিবেন, কোন জিনিসগুলো নোট নিবেন না, এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই সিলেবাস পড়তে হবে। নাম্বার 2, বিগত সালের প্রশ্নাবলী দেখা। আপনি বিসিএস পরীক্ষা দিবেন 41তম বিসিএস এর জন্য, কিন্তু আপনি মিনিমাম 27 বিসিএস থেকে বর্তমান সিলেবাসের আলোকে যে পাবলিক সার্ভিস কমিশনার লিখিত পরীক্ষাগুলো হয়েছে, সবগুলো প্রশ্ন আপনাকে মাস্ট স্টাডি করতে হবে। আপনি যদি বিসিএস লিখিত পরীক্ষায় ভালো করতে চান, তাহলে আপনাকে জানতে হবে আগে কোন জায়গায়, কোন ক্ষেত্রে বেশি প্রশ্ন হয়েছে, কোন ক্ষেত্র থেকে প্রশ্ন হয়নি। আপনি যদি যেমন মনে করেন, আমি একটা আন্তর্জাতিক সম্পর্কে একটা টার্মের কথা আপনাদেরকে বলি, ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থনৈতিক কূটনীতি। আপনি দেখবেন অর্থনৈতিক কূটনীতি নিয়ে বাংলাদেশ বিষয়াবলীতে প্রশ্ন হয়েছে, রচনা এসেছে, অর্থনৈতিক কূটনীতি নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের হয় টিকা বলুন, অথবা শর্ট কোয়েশ্চেন বলুন, অথবা ইলাবোরেট কোয়েশ্চেন বলুন, সেখানে দেখবেন আপনার প্রশ্ন হয়েছে। বাংলাদেশ বিষয়াবলী একটা সাবজেক্ট আছে, সংবিধানের ন্যায়পাল, বাংলাদেশের ন্যায়পাল নিয়ে দেখবেন আমাদের সংবিধানে আর্টিকেল আছে, সংবিধানে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপর অনেকবার পরীক্ষায় ন্যায়পাল নিয়ে প্রশ্ন হয়েছে। আবার দেখেন কিছু বিষয় আছে যেখান থেকে বারবার প্রশ্ন হয়, বাংলাদেশের কৃষি একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আপনি যদি আগের প্রশ্নে যদি দেখেন বাংলাদেশের কৃষিকে উইথ ইম্পর্টেন্স নেওয়া হয়েছে, পরীক্ষকরা নিয়েছেন, যারা প্রশ্ন করেছেন তারা নিয়েছেন, আপনাকে ওই জায়গায় ফোকাস করতে হবে। যে বিষয়গুলো, বাংলাদেশের কোনো মহাকাশ আবিষ্কার নাই, বাংলাদেশের এটা কি বলে, চন্দ্র অভিযানের কিছু নাই, তো সুতরাং এই ধরনের কোনো কিছু তো আপনার দরকার নাই। আপনি এটা বুঝবেন কিভাবে? আগের সিলেবাস দেখা, দেন হচ্ছে বিগত সালের প্রশ্নগুলি স্টাডি করা। বিগত সালের প্রশ্নগুলি যদি আপনি স্টাডি করেন, আপনি কোন জায়গা থেকে প্রশ্ন হয়, কোন ক্ষেত্র থেকে প্রশ্ন হয়, কোন থেকে সাধারণত প্রশ্ন হয় না, সেই বিষয়গুলোর আপনি ফোকাস করতে পারবেন। সেই বিষয়গুলো নিয়ে আপনি অধিক মনোযোগী হতে পারবেন, এবং ক্ষেত্র বিশেষে মনোযোগ না রেখেও পারবেন। এই ধরনের কিছু কন্টেন্ট আপনি পাবেন। বিগত সালের প্রশ্নাবলী দেখা এবং সিলেবাস স্টাডি করার সাথে সাথে আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, নলেজ আন্ডারস্ট্যান্ড করার ক্যাপাসিটি আপনার থাকা। আমরা অনেকেই পড়ি একটা, বুঝি আরেকটা, দেখি একটা, বুঝি আরেকটা। আমাদের সিলেবাস স্টাডি করলে, আগের প্রশ্নাবলী স্টাডি করলে যেটা হয়, আমরা ফোকাল মূল প্রতিপাদ্য কি, প্রশ্নের মূল প্রতিপাদ্য কি, সেটা মানে সেই ধরনটা বোঝার জন্য আমাদেরকে এগুলো পড়তে হবে। আমরা অনেক সময়, আমি ছোট্ট একটা এক্সাম্পল প্রায় সময় দিয়ে আপনাদেরকে একটু শেয়ার করি। 30তম বিসিএস এ যখন স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছিল, 30তম বিসিএস এ আমি একটা খাতা কেটেছিলাম, যারা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর উপরে পরীক্ষা দিয়েছিল তাদের একটা খাতা কেটেছি। ওরা অনেকেই নাম করা স্টার বিসিএস স্টার, ওদের একটা খাতা দেখলাম, সেখানে একটা প্রশ্ন ছিল, সামরিক বেসামরিক আমলাতন্ত্র বলতে কি বুঝেন? বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে আপনার সামরিক বেসামরিক সম্পর্ক কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? তাহলে একটু খেয়াল করেন, প্রশ্নটা সবাই লিখলো, লেখার পরে খাতাটা আমি কাটলাম একটা সেন্টারে। খাতা কাটার পর এই খাতা যখন ছেলে মেয়েদের কাছে গেছে, সবার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, আমরা এত ফুল আনসার করেছি স্যার, একটা পার্টে নাম্বার দিলেন আর একটা পার্টে নাম্বার দিলেনই না, কেন এটা হলো? পরে ওই সেন্টার থেকে আমাকে জানানো হলো, স্যার আপনার খাতা কাটা নিয়ে এখন ছেলে মেয়েরা একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, সেটা হচ্ছে কি ওরা লিখেছে কিন্তু আপনি নাম্বার দেননি। পরে আমি ওদের সবাইকে নিয়ে ওই খাতা, ওই প্রশ্ন সহ আবার বসে ওদেরকে দিয়ে, ওদের মধ্যেই একজনকে দিয়ে আমি পড়ালাম, বললাম প্রশ্নটা কি, তখন সে আমাকে প্রশ্নটা পড়ে শোনালো। উত্তরটা কি? ওখানে আসছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সামরিক বেসামরিক সম্পর্ক কিরকম হওয়া উচিত, আর সবাই লিখে দিয়েছে, গণহারে লিখে দিয়েছে বাংলাদেশের সামরিক বেসামরিক সম্পর্কের ইতিহাস,
1972 to 2007 তখন পর্যন্ত। তো এটা তো প্রশ্নে চাওয়া হয়নি। সুতরাং আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন পেপার এটা পরীক্ষার অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আপনাকে একটু মনে রাখতে হবে প্রশ্ন বোঝা একটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা প্রশ্ন আসছিল 27 বিসিএস অথবা 28 বিসিএস এর প্রশ্নটা ছিল এরকম, সংবিধানের সংশোধনী হচ্ছে রাষ্ট্রের ইচ্ছার প্রতিফলন, ইনভার্টেড কমা। এই উক্তির আলোকে বাংলাদেশের সংবিধানের সংশোধনীগুলো আলোচনা করুন। আমরা সবাই এই আলোচনা এটা পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে একটা হোটেলে খেতে বসলাম আফটার এক্সামিনেশন। আমার এক বন্ধু ছিল, সে এখন বিদেশে কাজ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করলো, দোস্ত এটা কি মানে আজকের সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন কোনটা? আমি বললাম এই প্রশ্নটা। সে বললো যে হ্যাঁ দোস্ত ভালো বলেছিস। বললো তুই কি লিখেছিস? আমি তারে বললাম তুই কি লিখেছিস বল। সে আমাকে বলল আমি 18 পৃষ্ঠা লিখেছি এই প্রশ্নের উত্তর। আমি তাকে বললাম 18 পৃষ্ঠা কি লিখলি? তখন সে আমাকে বললো যে সংবিধানের যে কোনো সংশোধনী হলো রাষ্ট্রের ইচ্ছার প্রতিফলন, এটার উপরে ব্যাখ্যা লিখেছি 2-3 পৃষ্ঠা। এরপর প্রথম সংশোধনীর বিষয়বস্তু, প্রথম সংশোধনীর ইতিবাচক দিক, প্রথম সংশোধনীর নেতিবাচক দিক, এই বিষয়গুলো এরকম করে করে তখন পর্যন্ত 14টা সংশোধনী হয়েছিল, সবগুলো সংশোধনী আমি লিখেছি। আমি তাকে বললাম দোস্ত এটা কিছুই হয়নি। সে আমার কথা শুনে এতই ক্ষুব্ধ ছিল এবং সে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার গলায় ভাত আটকে যাওয়ার মতো অবস্থা হয়। বলিস কি? আমি 18 পৃষ্ঠা লিখেছি। আমি বললাম 18 পৃষ্ঠা না, 18 তো করে 36 পৃষ্ঠা লিখলেও তুই প্রশ্নটা ধরতে পারিসনি। মূল পয়েন্টটা হচ্ছে এই জায়গায়, এখানে যে একটা কোটেশন দেওয়া হয়েছে, এনি কাইন্ড অফ অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন ইজ দ্য উইল অফ এ স্টেট অর ইটস পিপল, এটা একটা কোটেশন দেওয়া হয়েছে। দ্যাট মিনস এটা কারো একটা উক্তি। এই উক্তিটা কেন এসেছে? সংবিধানের সংশোধনীগুলোর হওয়ার অনেকগুলো প্রেক্ষাপট থাকে। একটা সংশোধনী হতে পারে শাসক গোষ্ঠীর ইচ্ছায়, একটা সংশোধনী হতে পারে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দাবির মুখে হতে পারে, অথবা হতে পারে কোনো ব্যক্তির ইচ্ছায়ও বাংলাদেশের সংবিধান রচিত হতে আমরা দেখেছি। সুতরাং এখানে জানতে চাওয়া হয়েছিল যদি এই যে পিপলস উইলের উপরে যে সংবিধান সংশোধনী হবে, জনগণের ইচ্ছা তথা রাষ্ট্রের ইচ্ছায় যে সংবিধান সংশোধন হবে, সেই বিষয়টি এখানে ক্লিয়ার করতে জানতে চাওয়া হয়েছে এবং বলা হয়েছে কোন কোন সংশোধনীগুলোতে রাষ্ট্রের অথবা জনগণের ইচ্ছার প্রতিফলন আছে। আমাদের তো সব সংশোধনীতে রাষ্ট্রের বা জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি, হয়েছে কোনো একটাতে ব্যক্তির স্বার্থে, কোনোটা দলের স্বার্থে, কোনোটা গোষ্ঠীর স্বার্থে, হ্যাঁ কোনোটা জনগণের স্বার্থে। তখন সে তার ভুলটা বুঝতে পারে এবং বলেছে হ্যাঁ দোস্ত রাইট। দ্যাট মিনস আমি বন্ধুরা আপনাদের সকলকে বলবো, আপনি যে পরীক্ষাগুলো যে সিলেবাস স্টাডি করবেন, বিগত সালের প্রশ্ন দেখবেন, আপনাকে বুঝতে হবে প্রশ্ন কি চেয়েছে এবং উত্তর কি করতে হবে। আপনি যখন 41তম বিসিএস লিখিত পরীক্ষার হলে বসে বসে পরীক্ষা দিবেন, প্রিলিমিনারি পাস করার পর আপনার মাথায় এই কথাটা গেঁথে রাখবেন, আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন বলে আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমি রেজাল্ট ভালো হয়নি, আমি ওই অনুযায়ী নম্বর পাইনি। মূল কথা হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড করেননি, প্রশ্ন বুঝতে পারেননি, সুতরাং টু দি পয়েন্ট আনসার আপনি দিতে পারেননি। এরপর আরেকটা বিষয় আপনাদেরকে দেখেন আমাদের স্লাইডে আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে সোর্স এন্ড রেফারেন্স ব্যবহার করা। সোর্স এন্ড রেফারেন্স ইউজ করা কেন বললাম? আপনি যদি প্রথমবার বিসিএস পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় ভালো করতে চান, আমাদের মধ্যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সেটা হচ্ছে হাউ মাচ, কতটুকু আমাকে লিখতে হবে। আমি কি 12 পৃষ্ঠা লিখবো, না 20 পৃষ্ঠা লিখবো, নাকি 50 পৃষ্ঠা লিখবো? এরকম আমরা অনেকে সাইজ নিয়ে আলোচনা করতে শুনি। সাইজ ডাজন্ট ম্যাটার, আপনি কাজ করছেন কিনা, আপনি যথাযথ উত্তর দিচ্ছেন কিনা, বুঝে উত্তর করেছেন কিনা, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা আপনি করেছেন কিনা, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনি যদি কম লিখেও ভালো স্কোর করতে চান, কোয়ালিটি লেখা আপনার পরীক্ষার খাতায় আপনি লিখতে চান, আপনি সোর্স উল্লেখ করবেন, রেফারেন্স উল্লেখ করবেন। The more you use your source and references in your answer script, আপনি কিন্তু তত বেশি মার্কস পাবেন। আপনারা প্রথমবার যারা বিসিএস ক্যাডার অফিসার হতে চান, অথবা যারা আগে পরীক্ষা দিয়েছেন কৃতকার্য হননি, এটা এই পয়েন্টের প্রতি খুব সিরিয়াস হবেন। আপনি সোর্স রেফারেন্স দিলে পরীক্ষক আপনার প্রতি কোমল থাকবেন, তিনি আপনাকে বেশি নম্বর দিতে, আপনার বেশি নম্বর পেতে আপনার স্ক্রিপ্টে এটা সহায়ক ভূমিকা পালন করবে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নোট করে পড়া। একটু খেয়াল করুন, আমাদের যে 8টি সাবজেক্ট আছে এর মধ্যে 200 নম্বর করে হচ্ছে বাংলায় বরাদ্দ, ইংরেজিতে বরাদ্দ, বাংলাদেশ অ্যাফেয়ার্স এ বরাদ্দ, আন্তর্জাতিকে 100 নম্বর বরাদ্দ। দুইটা সাবজেক্ট আছে যেগুলো সবসময় হাল নাগাদ করে রাখতে হয়, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এই দুইটা সাবজেক্ট
কিছু টপিক নির্ধারণ করে, এই টপিকগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে ক্লাসের সময় বলবো, কিছু টপিক নির্ধারণ করে আপনি নিজে নিজে নোট করুন। নিজে নিজে নোট করে যদি আপনি পড়ুন, আপনি মনে রাখবেন, আপনি অনেকের থেকে এগিয়ে যাবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর প্রিপারেশন নিয়ে আপনার কত কাজ হয় দেখেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এ আছে 200 নম্বর গেল, বাংলা একটা রচনা লিখতে হয় 50 নাম্বারের, সেটা অবশ্যই একটা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একটা কন্টেন্ট থেকে হবে, তার মানে 240 নাম্বার। আপনার একটা চিঠি লিখতে হয়, সেটাও বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড হয়। আপনার একটা অনুবাদ করতে হয়, সেটাও দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড হয়ে যায় অনেক সময়। আবার আপনি যে ইংরেজি 50 নাম্বারের যে এসে লিখবেন, সেই 50 নাম্বারের এসেটিও দেখবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর একটা টপিক। শুধু কি তাই, রিডিং কম্প্রিহেনশন যেখান থেকে 100 নম্বরের প্রশ্ন হয়, সে 100 নম্বরের প্রশ্নের যে রিডিং প্যাসেজ, সেটাও বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোন একটা ইভেন্ট, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোন একটা, এটা কি বলবো, ইস্যু বা কোন ইভেন্টস কে নিয়ে এই প্রশ্নটা, এই প্যাসেজটা সাধারণত সাজানো হয়। আপনি যদি 40তম 35তম রিটেন থেকে 40তম রিটেনের প্রশ্নগুলো আপনি যদি স্টাডি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আমাদের ইয়েগুলো, এটাকে কি বলে, আমাদের যে রিডিং প্যাসেজের যে বিষয়বস্তু, সেগুলো কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড টপিক হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আপনারা যে কাজটি করবেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় নোট করে পড়ুন। বাংলাদেশ নোট করে পড়লে আপনার বাংলাও নোট করে পড়া হয়ে যাচ্ছে, আপনার রচনা অংশটা এবং ইংরেজি রচনা অংশটা এবং ক্ষেত্র বিশেষে রিডিং কম্প্রিহেনশন এসেটাও কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনি একটু মনোযোগ দেবেন। লাস্ট যে প্রথমটা বলবো, লাস্ট বাট নট দা লাস্ট, যেটা আমি বলবো লিস্টের সর্বশেষ নয়, বারবার পরীক্ষা দেওয়া ও ফিডব্যাক স্টাডি করা। আপনি যদি আপনার খাতাকে, আপনার আনসার স্ক্রিপ্টটাকে বেটার থেকে বেটার করতে চান, এটা হচ্ছে একটা আপনার চমৎকার কৌশল হতে পারে। আপনি এক্সামে পার্টিসিপেট করা এগেইন এন্ড এগেইন, এবং সেটা হচ্ছে শুধু এক্সাম দিলেই হবে না। অনেকে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে আপনাকে ইউ হ্যাভ টু স্টাডি ইউর ফিডব্যাক। আপনার পরীক্ষক খাতা মূল্যায়ন করে আপনাকে কেন 10-এর মধ্যে 3 দিল, সেটা আপনাকে স্টাডি করে সেটা কিভাবে 7 করা যায় সেই চেষ্টা করতে হবে। অথবা যদি 7 দেয়, 7 কিভাবে পেলেন, কোন প্রশ্নের উত্তর আপনাকে, এখানে এক্সামিনার মানে কারা, যারা এই যে মার্চ ফরওয়ার্ড হতে পারে বা অন্যান্য সেন্টারগুলোতে যেখানে লিখিত কোর্স আপনাকে অফার করা হয়, সেখানে যে এক্সামিনেশন গুলো আপনি দিবেন, পরীক্ষা দেওয়ার পর আপনার দায়িত্ব শেষ নয়। পরীক্ষা দেওয়ার পর এই খাতায় আপনার নাম্বার কেন বেশি পেলেন সেটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, কেন কম পেলেন সেটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, এবং পরিমিত লেখা, যেটা দরকার সেটার থেকে বেশি না লেখা, যেটা দরকার সেটা থেকে কমও না লেখা। সুতরাং এটাকে আমরা বলছি পরিমিত লেখা, যতটুকু দরকার ততটুকু আপনি লিখবেন। তাহলে আমার যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, বারবার পরীক্ষা দেওয়ার এবং সেটা ফিডব্যাক স্টাডি করার কোনো বিকল্প নাই। বারবার পরীক্ষা দেন, বারবার ফিডব্যাক স্টাডি করেন। বারবার ফিডব্যাক স্টাডি করলে পরে আপনার যেটা হবে, আপনার পরবর্তী আনসার স্ক্রিপ্ট আপনার ভালো হবে। আপনি আনসার স্ক্রিপ্টে যদি আপনার দেখে মনে হয় যে কোনো সেন্টারে করেছেন কিন্তু খাতা খুব একটা ভালো হয়নি, আপনি আবার কাউকে দিয়ে কাটান। এমন দরকার নাই যে সে আপনাকে বেশি বেশি স্কোর দিবে, বেশি বেশি নম্বর দিবে, আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে, দ্যাট নট নেসেসারি। আপনি যেটা করবেন, ফর ইউর বেটার ব্যান্ড, আপনি এই ফিডব্যাক গুলো নেবেন। আপনি কাউকে এটা পড়তে দেন, কাউকে পড়তে, কাউকে খাতাটা কাটতে দেন, কেউ যদি না থাকে, পরীক্ষক না থাকে, আপনার বন্ধুকে কাটতে দেন, আপনার বন্ধুর খাতা আপনি নিজে কাটেন। এভাবে করে করে আপনি নিজেকে একটা ডেভেলপমেন্টের পর্যায়ে আমার মনে হয় নিতে পারবেন। একজন প্রশ্ন করেছেন, স্যার আমি যদি ম্যাথমেটিক্সে দুর্বল, আমি যদি ফেল করি, মনে রাখবেন বিসিএস লিখিত পরীক্ষায় কোনো সাবজেক্টে পার্টিকুলার ফেল বলে কোনো কনসেপ্ট নাই। আপনি 900 নাম্বারের মধ্যে 450 মার্কস পেলেন, আপনি লিখিত পরীক্ষায় পাস, ভাইবা দিতে পারবেন। আপনি 450 না পেলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। সেখানে কোনো একটা সাবজেক্ট অস্বাভাবিক বেশি নাম্বার পেলেও সমস্যা নেই, অস্বাভাবিক কম নাম্বার পেলেও কোনো সমস্যা নেই। কন্ডিশনটা হলো, কোন সাবজেক্টে যদি আপনি 30% নিচে নাম্বার পান, সেক্ষেত্রে ধরে নেওয়া হবে আপনি ওই সাবজেক্টে কোনো নাম্বারই পাননি, তথা শূন্য পেয়েছেন। আমি আবারও বলছি, কোন সাবজেক্টে 30% নিচে নম্বর পেলে সেখানে আপনি শূন্য পেয়েছেন ধরে নিয়ে আপনার খাতাগুলো, আপনার নাম্বারগুলোকে এভারেজ করা হবে। এবার আসুন, থ্যাংক ইউ আরিফুল ইসলাম আরিফ। আমি এখন লাস্ট আমার আজকে যে আলোচনার শেষের দিকে চলে আসছি। আপনাদেরকে আর বেশি না, আমি হয়তো 5 মিনিটের মতো সময় নিব, একটু ভালো করে খেয়াল করুন। এই যে লিখিত কোর্স, আমি আবারও বলছি, আপনারা যারা সিরিয়াস, আপনারা যারা সিনসিয়ার, আপনারা যারা 41তম অথবা যে বিসিএস প্রার্থী হবেন না কেন, প্লিজ হয় মার্চ ফরওয়ার্ডে অথবা যেখানে আপনার ভালো লাগে, মার্চ ফরওয়ার্ড তো অবশ্যই, মার্চ ফরওয়ার্ড আপনাকে অবশ্যই একটা ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ, মনে রাখবেন। আপনি যেখানে করুন, বাইরেও যদি অন্য কোথাও যদি করুন, আপনি সেখানেও আপনি লিখিত কোচিংটা করবেন, এটা আপনার দরকার।
আপনার ক্যারিয়ার লাইফের জন্য এটা অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি লিখিত কোচিংটা করবেন, আপনি পিডি প্রার্থী হলেও লিখিত কোচিং করবেন, রিটেন প্রার্থী হলেও তো করবেন, ভাইবা প্রার্থী হলেও করবেন, কারণ আপনি আরো 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত বিসিএস বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা এক্সামিনেশন পরীক্ষা আপনি দিবেন। সুতরাং আপনি প্রিপারেশনের উপর থাকেন, প্রস্তুতির উপরে থাকেন। যখন আপনি মনে করেন একজন ফিল্ডার, সে যদি প্রস্তুত থাকে বল ধরার জন্য, ব্যাটসম্যান যখন ব্যাট করে, যখন বল উপর দিয়ে আসে, একজন ফিল্ডার প্রস্তুত থাকে, সে টাচ করে বলটা ধরে ফেললো মানে কি ক্যাচ, সে সফল হলো। আর যদি সে অপ্রস্তুত অবস্থায় থাকে, তাহলে হঠাৎ করে যখন বলটা তার দিকে আসবে, সে ধরতে পারলো না, তার মানে হচ্ছে ক্যাচ মিস। চান্স কামস ওয়ান্স, সুযোগ একবার আসে, সেই সুযোগটা আপনি সর্বোচ্চ ভাবে ইফেক্টিভলি কাজে লাগানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এখন মার্চ ফরওয়ার্ড আপনাদের যে কোর্সটা সাজিয়ে আছে সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিই। লিখিত কোর্সের জন্য মার্চ ফরওয়ার্ডের ক্লাস সংখ্যা হচ্ছে 70টি। 70টি ক্লাস হবে, এই 8টা বিষয়ে ভাগ ভাগ করে 70টি ক্লাস হবে, 25টি পরীক্ষা হবে। তার মধ্যে সর্বশেষ 6টি পরীক্ষা হবে একেবারে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, পরিপূর্ণ সিলেবাস ফলো করে। আর এর আগের পরীক্ষাগুলো হবে আপনার পার্সিয়াল টেস্ট, কোন সিলেবাসের একটা টপিক অথবা একাধিক টপিককে সম্পৃক্ত করে সেই পরীক্ষাগুলো হবে। আর লাস্টে মডেল টেস্ট গুলো হবে পরিপূর্ণ সিলেবাসের অনুসরণে 200 নম্বরের পরীক্ষা হবে। মার্চ ফরওয়ার্ড 70টা ক্লাসের জন্য আপনাকে 70টা লেকচার শীট প্রোভাইড করবে। আপনার প্রথম যেদিন ক্লাস হবে, আমাদের চেষ্টা থাকবে মাঝখানে 2-1 দিন একটু এদিক সেদিক হলে অনেক সময় টেকনিক্যাল কারণে আমাদের টুকটাক সমস্যা হয়, অধৈর্য না হয়ে ধৈর্য ধরবেন, আজকে দিন না হলে কালকে দিব, বিষয়টা এরকম, আর দিব না তা না। 70টা লেকচার শীট দিব। এই 70টা লেকচার শীট হবে আপনার শর্ট ভার্সন পিডিএফ ফাইল। আমি আবারও বলছি, পিডিএফ দেওয়ার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি না, আমরা চেষ্টা করব শর্ট ভার্সন পিডিএফ দেওয়ার জন্য। আর সবার জন্য একটা সুখবর হচ্ছে, আমরা অলরেডি গুছিয়ে নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিসিএস লিখিত কোর্সের হার্ড কপির জন্য আমরা অলমোস্ট রেডি। আমরা খুব দ্রুতই আপনাদেরকে 41তম বিসিএস, যেটা আমাকে অনেকেই টেক্সট করেছেন, আমাকে ইনবক্স করেছেন, লিখিত পরীক্ষার জন্য লেকচার শীট দেওয়া হবে কিনা, লেকচার শীটের হার্ড কপি দেওয়া হবে কিনা, আমি আপনাকে অ্যাসিওর করতে চাই আমরা ভালো মানের বিসিএস লিখিত লেকচার শীট আপনাকে প্রোভাইড করব। কথা হচ্ছে আপনাকে একটু কষ্ট করে, আমাদের এটার পিছনে অনেক কস্টিং চাই, আমাদের ট্যালেন্ট বলেন, শ্রম বলেন, মেধা বলেন, তার কোনো একটা অংশ কভার করে না। জাস্ট আমাদের পরিচালন ব্যবস্থার ছোট্ট একটা পার্ট কেবলমাত্র এখান থেকে আসে। সুতরাং এই হার্ড কপির জন্য আমরা যথারীতি প্রিলিমিনারির জন্য যেমন আপনাদের কাছ থেকে একটা খুবই কম, আমরা এখানে কোনো ধরনের প্রফিট মার্জিনে যাই নাই, জাস্ট যা খরচ হয়েছে এবং যা পরিবহন ব্যয় এটা ধরে আমরা লিখিত কোর্সের জন্য আমরা আগামী হয়তো খুব বেশি দেরি সময় না নিয়ে কয়েকদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে লিখিত কোর্সের হার্ড কপির ব্যাপারে আমরা একটা ঘোষণা আপনাদেরকে দিব। আশা করি উইদিন 15 ডিসেম্বর আপনাদেরকে এই ঘোষণাটা দিতে পারবো, ফেসবুক পেজের মাধ্যমে আপনারা জানবেন। সুতরাং আপনারা প্রতিটা ক্লাস একেবারে শুরুর ক্লাস থেকে প্রাইভেট গ্রুপের মাধ্যমে হবে। আপনারা যারা মার্চ ফরওয়ার্ডের সদস্য হয়ে আছেন, রেজিস্ট্রেশন করেছেন 41তম বিসিএস এর জন্য, এরা সবাই অবশ্যই প্রাইভেট গ্রুপে চলে যাবেন। আমাদের প্রথম ক্লাস থেকে, আজকের সেশনটাই হচ্ছে ওপেন, আর প্রথম ক্লাস থেকে সবগুলো ক্লাস চলে যাবে আমাদের লিখিত প্রাইভেট গ্রুপে। লিখিত প্রাইভেট গ্রুপে আপনি যাবেন, সেখানে আপনি ক্লাস করবেন। যারা যে কন্ডিশনস গুলো, অনেকে আছে যে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি জয়েন করার জন্য, আমাকে অ্যাপ্রুভ করা হচ্ছে না। মনে রাখবেন এখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনটা আপনি ফুলফিল করে আপনি যখন অ্যাপ্রুভ করতে চাইবেন, আপনাকে সেখানে মানে কি যোগদান করার সুযোগ দেওয়া হবে বা অ্যাপ্রুভ করা হবে। আমি আপনাদের মার্চ ফরওয়ার্ডে যারা বিসিএস প্রার্থী এবং ব্যাংক জব প্রার্থী, আপনাদের সবাইকে বলবো প্লিজ আপনি যেদিকেই যান না কেন, আপনি ইংরেজি 41তম বিসিএস লিখিত কোর্সটা আপনি করুন, এটা আপনার জন্য খুব 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 দরকার, এই কোর্সটা আপনি করুন। এবার তাহলে আমি কি বললাম, প্রতিটা ক্লাস সাবজেক্টে মার্চ ফরওয়ার্ডের শিক্ষকদের সম্পর্কে আপনাদের অলরেডি আমার মনে হয় এটা ধারণা হয়ে আছে, খুব চমৎকার পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, তারা খুবই ভালো, খুবই ডেডিকেটেডলি পড়াচ্ছেন। এবং এখানে আরো কিছু সিনিয়র, যেহেতু রিটেন কোর্স, আরো কিছু আমাদের ফ্যাকাল্টি, ভালো রিসোর্স পারসন সেখানে ইনক্লুড হবেন। অনেক ভালো ভালো প্রশিক্ষকরা, দেশের সেরা প্রশিক্ষকরা সেখানে ক্লাস দিচ্ছেন, কন্ট্রিবিউট করছেন। আমাদের বাংলায় মুস্তাফিজ স্যার আছেন, তৌহিদ স্যার আছেন, ইংলিশে শাহান স্যার আছেন। শাহান স্যার ইংলিশের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষক, শাহান স্যারের ক্লাস পাবেন। আমাদের আনোয়ারুল কবির স্যার আছেন, একজন সব্যসাচী বলতে পারি, ইংলিশ
ম্যাথস, মেন্টাল এবিলিটি, অ্যানালাইটিক্যাল এবিলিটি সবগুলোতে তার দুর্দান্ত পারফরমেন্স। তাদের সাথে অন্যান্য সম্মানিত শিক্ষকরা আছেন, বাংলাদেশ বিষয়াবলী শ্রদ্ধেয় আবু নাসের টুকু স্যার আছেন, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সেনবাগ কলেজের, মিস্টার আনোয়ার মালিক মজুমদার স্যার আছেন, চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। বাংলাদেশ বিষয়াবলীর একটা কিছু কন্টেন্ট আমি নিজে পড়ে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ফ্যাকাল্টি হিসেবে থাকবো বাংলাদেশ অ্যাফেয়ার্সে। এরপর আন্তর্জাতিক বিষয়াবলী আমাদের শ্রদ্ধেয় ফরহাদুল ইসলাম স্যার আছেন, ডিজি মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের আমিনুল ইসলাম স্যার আছেন, আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির অফিসার আছেন, শাহাদাত স্যার আছেন। এরপর কি বলে আমাদের লিখিত কোর্সে নাবিলা বৃষ্টি লিখিত কোর্সে আমাদের চলমান আছে। এটা আজকে আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে, সম্ভবত 8 তারিখ থেকে প্রথম ক্লাস শুরু হবে। আপনাদেরকে রুটিন দেওয়া হয়েছে ফেসবুক পেজে। আমাদের আমরা কতটুকু সিরিয়াস কোর্সটার প্রতি একটু খেয়াল করেন। সম্ভবত মার্চ ফরওয়ার্ডের এই পর্যন্ত প্রথম কোর্স, যেটা ওরিয়েন্টেশনের আগেই গ্রুপ করা হয়েছে এবং আপনার এটা কি বলবো গ্রুপ করা হয়েছে এবং গ্রুপে ক্লাসগুলো হবে। আর আপনারা ভর্তি হয়ে নেন, এটার জন্য অপেক্ষা করার দরকার নেই। আপনি এখানে তো কোনো ফি নাই, 1000 টাকা এটা তো কোনো ফি না ভাইয়া বোনেরা। সুতরাং আপনারা এখানে প্লিজ এটাতে এঙ্গেজ হন, এটা আপনাদের জন্য অবশ্যই এটা একটা ভালো একটা ফ্রুটফুল প্রোগ্রাম হবে। তাহলে আপনারা হার্ড কপি পাবেন। হার্ড কপিটা ওই যে বললাম খরচ এবং পরিবহন ব্যয়টা আপনাদের কাছ থেকে আমরা নিব। আপনারা সবাই যদি চান, সবাই চান তো নাকি রিটেন হার্ড কপির দরকার আছে? রিটেন হার্ড কপির দরকার আছে কিনা বলেন। যারা ইভেন 43তম বিসিএস প্রার্থী তাদেরকেও আমি বলবো আপনারা প্লিজ অপেক্ষা না করে সম্ভব হলে 41তম রিটেন কোর্সটা করে ফেলুন। কারণ 41তম রিটেন পরীক্ষার পর 43তম রিটেন পরীক্ষার আগে যে একটা দীর্ঘ গ্যাপ থাকবে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকগুলো কম্পিটিটিভ পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন এবং সেখানে প্রিলি পাস করার পর আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। সুতরাং আপনি প্লিজ কোর্সটা করে রাখুন, এটা আপনার দরকার এবং এটা অবশ্যই একটা ইফেক্টিভ কোর্স হবে। 70টা ক্লাস থাকবে, 70টা ক্লাস কোর্স প্ল্যান ডিটেইলস আপনাদেরকে খুব দ্রুতই আমরা 8 তারিখ 10 তারিখের মধ্যে আমরা আপনাদেরকে সরবরাহ করবো ইনশাআল্লাহ। আর হার্ড কপি আশা করি একটা বেস্ট ক্লাস, একটা হার্ড কপি আমরা অলমোস্ট গুছিয়ে নিয়েছি বলা যায়। আমরা 15 তারিখের মধ্যে আপনাদেরকে একটা ফেসবুকের মাধ্যমে একটা ডিক্লারেশন দেব, সেটার প্রতি আপনারা একটু মনোযোগী থাকবেন। আর মার্চ ফরওয়ার্ডের রিটেন কোর্স আশা করি এখানে খুবই কোয়ালিটি ফ্যাকাল্টিরা আছেন এবং এটার সাথে আমরা নিজেরাও খুব সিরিয়াসলি কোর্সটাকে নিয়ে আসি। কারণ বিসিএস সহ প্রত্যেকটি পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করার জন্য, অফিসার হওয়ার জন্য বা কোয়ালিফাই করার জন্য আপনার লিখিত পরীক্ষার ভূমিকা, মানে পরীক্ষাগুলোর মধ্যে লিখিত পরীক্ষার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে কয়েকজন কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো একটু আলোচনা করা দরকার মনে করছি। তার মধ্যে একটা হচ্ছে হার্ড কপি ছাড়া ফোনে পিডিএফ পড়তে ভালো লাগে না। হ্যাঁ তো ভাই, সেজন্য তো হার্ড কপি দিব বলেছি। আপনারা অনেকে বলার আগেই তো আমরা সেটা যোগান দিব বললাম। ইয়েস স্যার, রিটেন হার্ড কপি নিড। থ্যাংক ইউ। আর কার কার দরকার? হ্যাঁ, এডমিট হওয়ার লিঙ্কটা গ্রুপে আছে? হ্যাঁ ভাই আছে, আজকেও বোধহয় এটা পোস্ট করা হয়েছে, গতকালও পোস্ট করা হয়েছে। সুতরাং রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, বিসিএস রিটেন গ্রুপে আপনি পাবেন, আমাদের মার্চ ফরওয়ার্ড গ্রুপে পাবেন, মার্চ ফরওয়ার্ড পেজে পাবেন। আর না পেলে আমাদের নাম্বার, একটু বারবার আপনাদেরকে বলি, যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে কোনো একটা সার্ভিস বা আপনি বুঝতেছেন না বা ঠিক মতো পাচ্ছেন না কোনো শীট, কোনো সার্ভিস, কোনো ক্লাস, প্লিজ ডোন্ট ফিল হেজিটেট টু কল আস, to contact with us. 01844674202 একটা নাম্বার আছে, 01844674203 একটা নাম্বার আছে, 01844674206 একটা নাম্বার আছে। এই 3টে নাম্বারে যে কোনো মুহূর্তে আপনারা যোগাযোগ করতে পারেন। অফিস টাইমটা মেনটেন করবেন মেহরবানি করে, সকাল 10টা থেকে, আমাদের তো ক্লাস হয় অনেক রাত পর্যন্ত, আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ফোন করেন, কোনো সমস্যা নেই। আপনার না বুঝতে ওখানে ফোন করবেন, আমাদেরকে ইনবক্স করবেন, আমাকে অনেকে ইনবক্স করেন। যদি মনে হয় যে আমি টাইমলি রেসপন্স করিনি, প্লিজ আপনারা আমাকে আবার একটু মেসেজ করে রাখেন। আমি সেক্ষেত্রে আপনাদেরকে হয় আমার সময় সুযোগের মধ্যে আমি আপনাদেরকে সুযোগ হলে সেটা আপনাদের রেসপন্স করার চেষ্টা করব। আমি পরিশেষে আজকের আলোচনাটা সমাপ্তি টানতে চাই এভাবেই, বিসিএস কোচিংটা করবেন, লিখিত কোচিংটা সবাই করবেন, প্রিলি পাস না করলেও করবেন। ধরেন এটা প্রিলি পরীক্ষা দিলেন, আপনি ভালো করলেন না, পজিটিভ রেজাল্ট হলো না, আপনি কি করবেন? আমি তখন আপনাকে বলবো আপনি রিটেন কোর্সটা করেন।
কারণ রিটেন কোর্সটা করে রাখলে আপনি বিসিএস সহ অন্যান্য যে কম্পিটিটিভ কোর্স গুলো হবে সেগুলোতে আপনি অনেক বেশি অ্যাডভান্স থাকবেন। ভালো বইগুলো পড়ুন। আমি সাবজেক্ট ওয়ারি আপনাদেরকে কয়েকটা বইয়ের নাম দিয়েছি, সেই বইগুলো একটু পড়ে রাখুন। আমার মনে হয় এগুলো পড়লে আমাদের গাইডলাইন গুলো ফলো করুন, আমাদের শিক্ষকরা কি কি বলছে সেগুলো খেয়াল করুন। এবং বিসিএস রিটেন ইংলিশ অনেক বড় ধরনের একটা আপনাদের জন্য একটা প্যারা অথবা কঠিন বিষয় হতে পারে অনেকের জন্য। সেই বিষয়টা কিভাবে খুব ভালোভাবে আপনাদেরকে প্রস্তুত করা যায় সেটা নিয়ে আমাদের কিছু স্পেশাল প্ল্যানিং আছে, সেগুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব পোস্টে, পেজে, গ্রুপে। রিটেন গ্রুপে আমি একটু ফ্রিকুয়েন্টলি প্রাইভেট রিটেন গ্রুপ যেটা আছে সেখানে আমি চেষ্টা করব উইকলি অন্তত একটা দিন আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের সাথে সান্নিধ্যে আসার জন্য এবং নিজেকে রাখার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। অনেকক্ষণ সময় নিয়ে আজকের আলোচনা শুনেছেন প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে। আমি আশা করি আমার আজকের আলোচনা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনারা যারা শুনতে পারেননি তারা একটু ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে গিয়ে আবার শুনে নেবেন। এই আহ্বান থাকলো। তো আপনাদের যে কোনো ধরনের পরামর্শ এই সংক্রান্ত বিষয়ে কোনো জানার কিছু থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন। আমরা আশা করি আপনাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে শুভেচ্ছার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ ফেসবুকের মাধ্যমে, অনলাইনে অফলাইনে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। এবং আশা করছি দ্রুতই আমাদের এই করোনা পরিস্থিতির দূর হয়ে যাক, আমরা যাতে ফিজিক্যালি, আমরা যাতে ফেস টু ফেস আমরা যাতে যোগাযোগ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।